আমাদের সেমিনারটা আজকে যে যুদ্ধর পরিস্থিতি এবং স্টক মার্কেট ডে বাই ডে ডাউনের দিকে যাচ্ছে, তো এই পরিস্থিতিতে অনেকেই কোশ্চেন করছে যে এই অবস্থাতে অনেকেই ইনভেস্ট নতুন ভাবে করতে চাচ্ছে, অনেকেই আবার তার শেয়ার সেল করে দিতে চাচ্ছে, বা যাদের একটু বেশি প্রাইসে কিনা আছে। ওভারঅল একটা আমরা ব্রিফ চাচ্ছি স্যার, যে এখন আমরা যে ইনভেস্টর হিসাবে কি করা উচিত, এবং এরপরে আমরা কিউএনএ সেশনে চলে যাব, এক এক কোশ্চেন নিব এবং তার অ্যান্সার গুলো দিতে থাকবো। আমি একটু আগে ইন্ট্রোডাকশন দেই যেভাবে, যে যুদ্ধ যে পরিস্থিতিটা চলছে এটা আসলে আমাদের হাতে কিছু না। আবার এই পরিস্থিতির কারণে টেম্পোরারি যদি কিছু ঝামেলা হয়, যেমন করোনা আমাদের অভিজ্ঞতা আছে, সারা ওয়ার্ল্ড যেখানে অচল ছিল ভালো কোম্পানিগুলোর ব্যবসা কিন্তু তারা ধরে রেখেছিল, এবং কোনো ক্রাইসিসে দেখা যায় ভালো কোম্পানিগুলোর ব্যবসা বেড়ে যায়, অনেক সময় খারাপ কোম্পানিগুলোর ব্যবসা গোটাই ফেলতে হয়। কাজে আমরা এই জন্যই ফান্ডামেন্টাল শেয়ার আমরা যে বারবার বলি, এই কারণেই বলি, কারণ কি হয়, দুর্দিনে যেমন বন্ধু চেনা যায় তেমনি দুর্দিনে ভালো শেয়ার চেনা যায়। ভালো মার্কেটে খারাপ শেয়ারই বেশি বাড়ে, এটা একদম পরীক্ষিত সত্য। কারণ ভালো মার্কেটে মানুষজন হুমড়ি খেয়ে টাকা নিয়ে ঢোকে এবং জাঙ্ক শেয়ার গুলা দ্রুত বাড়ে, দেখা যায় প্রতিদিন সার্কিট। এটার কারণ হলো জাঙ্ক শেয়ার গুলা বেশি পড়ে গেছিল। কাজেই যারা, যেমন আমি একটা অভিজ্ঞতা বলি, 2010-এর সময় বেক্সিমকো লিমিটেড কত ছিল, 350, 400, 500 পর্যন্ত উঠেছিল। যখন পড়া শুরু হইলো ক্রাশ মার্কেটে 13 টাকায় নামলো। 11, 12, 13 বছর পরে আবার যখন বাড়া শুরু হইলো 13 থেকে মানুষ দেখলো এটা 150 টাকায় উঠে গেছে, 200 টাকা উঠে গেছে। কিন্তু যারা 450 টাকায় কিনে বা 400 টাকায় কিনে 13 বছর ধরে পড়ে ছিল, তারা কিন্তু বুঝছে একটা খারাপ শেয়ারে থাকার কি সুবিধা বা অসুবিধা। কাজেই এখন যুদ্ধ পরিস্থিতিতে যাদের কোম্পানিগুলা ভালো কোম্পানি শেয়ার কিনা আছে, আপনি কিন্তু কোনো পরিস্থিতি ম্যাক্রোতে গেলে চিন্তা করলে আমরা কোনো পরিস্থিতির আমাদের হাতে কিছু করার নাই। আর শেয়ার মার্কেট এমন একটা জায়গা, দেশে ঘটুক বিদেশে ঘটুক এফেক্ট পড়ে। কাজে এখানে যেহেতু বেশি ফ্যাক্টরস বেশি, আমাদেরকে সেটা করতে হবে, নিজের সেফটি রাখতে হবে। হ্যাঁ, কিছু জাঙ্ক শেয়ারে ঢুকতে চান, কিছু ট্রেড করতে চান, ওকে করেন, 30% পোর্টফোলিওর 30% নিয়ে করেন, ম্যাক্সিমাম 40% নিয়ে করেন, বাট 100% নিয়ে করা যাবে না। আরেকটা হলো, দেখেন ভালো শেয়ারে যে প্রতিদিন বাড়বে, তাইলে স্কয়ার ফার্মার এত লোক কাজ করে ব্যবসা করে, আর আমরা যদি এরকম স্কয়ার ফার্মার দিকে তাকাই তাকাই ব্যবসা করে ফেলি, তাইলে তো আর ওই লোকগুলা কাজ করবে না। কাজে এটা কোনো শর্টকাট না। শেয়ার বাজার হলো আমাদের যে দরকার। আমাদের কি দরকার? আমাদের দরকার আর্থিক সচ্ছলতা। আমাদের দরকার নাই বাফেট হওয়া, আমাদের দরকার নাই অন্য কিছু সালমানের ফ্রমান হওয়া, অথবা অন্য কোনো বড় ওই যে আরো কে কে আছেন। তো জিনিসটা আমাদের দরকার কি, আমার দরকারটা যেন আমি ফিল আপ করতে পারি। আমার মাসে খরচ আছে 1 লাখ টাকা, আমার যেন ডিভিডেন্ড ইনকাম 1 লাখ টাকা থাকে। সেটা এখন যার ক্যাপাসিটি আছে 1 বছরে করতে পারেন, বেশি করে কিনে। যার ক্যাপাসিটি নেই 10 বছরের পরিকল্পনা করতে পারেন। এই হলো অবস্থা। ক্রাইসিস সিচুয়েশনে কি হয়, পাবলিক শেয়ার সেল দেয় এবং যারা বুঝার শেয়ার তারা কিনে। যেমন আজকে চট করে দেখেন ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামটা হঠাৎ পড়ে গেল। দুইটা হইতে পারে, হ্যাঁ, মেরিটে ব্র্যাক ব্যাংকের কোনো নেগেটিভ নিউজ নাই। একটা হইতে পারে, এটা কি হয়, গ্যামলিং এর সিস্টেমটা, মনে করেন আমার টার্গেট আছে 5 লাখ শেয়ার কেনার, কিন্তু আমি কম দামে পাচ্ছি না। তাইলে এখন যার কাছে আছে কথার কথা এখন 3 কোটি শেয়ার, সে যদি 5 লাখ শেয়ার সেল দিয়ে দেয়, তাইলে মার্কেট প্যানিকড হয়ে বিক্রি করলো, যেহেতু এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে। এখন সেল দেওয়ার এই প্রেসারে পাবলিক করে কি 30 লাখ শেয়ার সেল দিল। ওই 30 লাখ শেয়ার, ওই যে 5 লাখ ব্যস্ত যিনি, ইনি এখন 30 লাখ শেয়ার কম দামে কিনে নিল। কাজে আমরা কিন্তু সুযোগটা তৈরি করে দিই অন্যদেরকে। কাজে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, আমার কোম্পানি ঠিক আছে, আমার কোম্পানির ব্যবসা ঠিক আছে। ওই দিন আমি একটা ভিডিও দেখছিলাম ইন্ডিয়ান 2টা কোম্পানির কথা, যে তাদের ব্যবসা ঠিক আছে, তাদের কোম্পানি ঠিক আছে, আপনার এত তাড়াহুড়া করার কিছু নাই। তাই ওই জায়গাটাই আমাদেরকে সচ্ছলতার জন্য সেরা মাধ্যম হলো শেয়ার, এইটাতেই থাকবো আর কি। ঠিক আছে, আমরা এখন আপনাদের কোয়েশ্চেন গুলা নিব। যেটা তবে ওইরকম নিউজ বা স্পেসিফিক এটার কি হবে ভবিষ্যৎ, ওইটা একদম সব 350 কোম্পানি নিয়ে প্রথম কথা আমরা ডিল করি না।
আমার মোটামুটি 30টা কোম্পানি নিয়ে আমি আছি। এই 30টা কোম্পানির ডাটাগুলা অ্যানালাইসিস করি, দেখি যে তার খারাপ দিকে যাচ্ছে কিনা ভালো দিকে যাচ্ছে কিনা। আর যেহেতু ব্যবসা, এখানে কিন্তু ভালো কোম্পানির দামও পড়বে, কারণ ব্যবসা আপনার নিজের কোম্পানির দামও পড়বে, আপনার চাকরিও নাই হয় যে কোনো সময়। কাজে এখানে যে কোনো গ্যারান্টি আছে 100% তা না, তবে হ্যাঁ এটাকে বলা হয় রিস্ক মিটিগেশন, যে আমি কিভাবে এই রিস্কটাকে মিটিগেট করব। এই জন্য বলা হয়েছে 3 থেকে 4টা সেক্টরের কোম্পানি, 10 থেকে 15টা কোম্পানিতে থাকবো, 2টা বা 3টা যদি নাই হয় তাইলে আমরা এখানে সেফটিতে থাকবো। এই হলো মোট কথা। প্লিজ এখন আপনি কোয়েশ্চেন নেন। জি ভাইয়া, আমি এসপি অর্ঘ বলতেছিলাম আর কি। জি প্লিজ। হ্যাঁ, নমস্কার স্যার, ভালো আছেন স্যার? নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জি, যে যেহেতু আজকে টপিকটা হচ্ছে ওয়ার রিলেটেড নিয়ে, বিনিয়োগ করার ব্যাপারটা নিয়ে, আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটা ওয়ারের নিউজ চলে আসছে, অনেক নেগেটিভ নিউজ চলে আসছে, এবং দ্যাটস ওয়াই ইন্ডেক্সটা ফল করছে। এখন মানে যদি আমরা ওয়ারেন বাফেট ল ফলো করতে চাই, তাহলে হচ্ছে যে মার্কেট যেহেতু এখন ডাউন, এই টাইমটা হচ্ছে ইনভেস্ট করার জন্য একটা ভালো সময়। ফাইন, এখন একদম। যখন আমরা ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতে এই টাইমটাতে আমরা যখন ইনভেস্ট করব, এইটাতে কি স্যার আমরা বটম জোন যেটা, সেই টাইমটা কি আমরা মানে মানে কোনোভাবে কি এটা আমরা আইডেন্টিফাই করা যায়? না, এখানে বটম একদম পারফেক্টলি কেউই পারবেন না। আচ্ছা। ঠিক আছে, এটা আপনার এই জন্য কি করা হয়, যদি মনে হয় যুদ্ধটা আর একটু লিঙ্গার করতে পারে, আপনার কাছে 5 লাখ আছে, আপনি প্রথম দিন 1 লাখ টাকার কিনেন, আরো 2 হুম দিন ওয়েট করেন, হুম পরে আর 1 লাখ টাকার কিনেন। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ কিনেন। আবার ডাউন হয়েছে, প্যানিকড হয়ে গেছেন, একদম মনে হচ্ছে আর একটু কমে কিনবেন, আপনি হুম ওই 10% বিক্রি করেন, 20% বিক্রি করেন, সব বিক্রি করবেন না। এবং আমি যেটা বলি, ফান্ডামেন্টাল শেয়ার লসে কোনো বিক্রিরই দরকার নেই। যদি দেখেন ব্যবসা পড়ে যাচ্ছে তাইলে বিক্রি করবেন। এবং লিন্ডেবিডির ক্ষেত্রে, লিন্ডেবিডি ভবিষ্যৎ কি হবে আমি বুঝতেছি না, কারণ হলো তাদের একটা বড় প্রজেক্ট বিক্রি করে দিছে, কাজে হুম তার হুম। আগামীতে ব্যবসা ডাউন হওয়ার সম্ভাবনাই বেশি। সেই ক্ষেত্রে আপনি লিন্ডেবিডি সেল দিতে পারেন। বাট এছাড়া আপনি ওই যে ওভারঅল আউটার যেটা এনভায়রনমেন্টাল ফল করার কারণে না দেওয়াই ভালো। আচ্ছা, আর স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যেমন মানে সবসময় স্যার আপনারা এনকারেজ করেন আমাদেরকে যে ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতেই ইনভেস্ট করার জন্য। এখন আমি দেখলাম স্যার যে ব্র্যাক একটা ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি, এখন ব্র্যাকের প্রাইস বেড়ে 90 টাকাও চলে গেছিল। এখন আমি যদি এন্ট্রি টাইমটা না বুঝি, তাহলে আমি তো তখন 90 টাকাতে শেয়ার তখন যদি আমি ইনভেস্ট করে ফেলি, তখন তো আলটিমেটলি আমার সেটা একটা মানে আমার জন্য। এন্ট্রি টাইম তো বুঝবেন আপনি। এন্ট্রি টাইম বলতে ওইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস এর এন্ট্রি টাইম নাই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এন্ট্রি টাইম হলো পি রেশিওটা, তার এভারেজ কত থাকে নরমালি, এখন কততে আছে। হুম হুম। পি রেশিওটা একটু হাই হয়েছে, জি 8 জি। 9 চলে গেছে, ব্যাংক সেক্টরের জন্য বেশি। বাট এখানে একটা পজিটিভ সাইন হলো হুম যে পাবলিক শেয়ার একদম নাই। হুম এখানে ঝুঁকিটা হলো ফরেন শেয়ার আছে 36%, তারা যদি যে কোনো সময় অফলোড করে দেয় আমরা ঝুঁকিতে পড়ে যাব। আদারওয়াইজ এই যে দাম কমা বাড়ায় আমাদের এফেক্ট কম পড়বে। যেমন 90 এ কেনা হইলো, আপনি পরে যদি কিনেন, হ্যাঁ 90 এ কেনাটা একটু বেশি, কারণ শেয়ার কম ক্রাইসিস, এই জন্য 90 এ উঠছে। আবার হুম এটা টেম্পোরারিলি পড়তেছে মনে হচ্ছে, এটা নাও মানে খুব বেশি দিন থাকবে না যদি এটা মানে তার ফান্ডামেন্টাল স্ট্রং থাকে। এবং ব্র্যাক ব্যাংকের ব্যাপারটা বলি, বাকে তো আপনার বিকাশের 51% শেয়ার ব্র্যাকে। হুম হুম বিকাশ এখানে গত বছর ব্যবসা করছিল 100 কোটি টাকা প্রফিট, এই বছর প্রায় 300 কোটি প্রফিট করেছে। হুম তা হুম। এই বছর আরো বাড়বে। বিকাশের ব্যবসাটাই মেইন এখন ব্র্যাকের ফোকাস। আবার কাজে দেখলাম স্যার ওই যে জেপি মর্গান কোম্পানি ব্র্যাকের সাথে ইনভলভ হওয়াতে এটা একটা পজিটিভ একটা টার্ন নিয়ে আসছে আর কি। রাইট রাইট একদম তো তো ওই স্যার এখন জিনিসগুলো এখন হ্যাঁ, এখন যেমন স্যার ব্র্যাকের প্রাইস 67 টাকা, এটা কি মানে খুব ভালো একটা টাইম ব্র্যাক শেয়ার কেনার জন্য, নাকি রেকর্ড ডেটের পরে কিনা? এইটা ওই যে পারফেক্টলি বলা যাবে না, তবে আমি আমার জন্য কিনছি এটা। আচ্ছা 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 আমি কিনতেছি এখন। আচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি আর কি। আমি আপনার আকাশ ভাইয়েরকে ভিডিও দেখাই মূলত আমি শেয়ার মার্কেটে আসছি। তো ওনার ছোট ছোট ভিডিও দেখতাম ইউটিউবে, তখন ওইগুলা স্যারকে তখন চিনতাম না আমি। জি বলেন। যে আমরা এই মুহূর্তে মানে কিভাবে আমাদের
ক্যাপিটালটা সেভ রাখতে পারি, এটা যদি একটু স্যার একটু বলতেন আর কি। আমরা অনেক ভিডিওতে এটা বলছি, যখন শেয়ার কিনছেন আপনি, আপনার ক্যাপিটাল বলতে ইয়ে না, আমার 20 লাখ টাকা ভ্যালু কমে 10 লাখ হয়ে গেছে এইটা না। 20 লাখ টাকায় আমি 20,000 শেয়ার কিনছি, আপনার ক্যাপিটাল এখন 20,000 শেয়ার, এটার দাম কমলো। আপনি যদি 20 লাখ টাকায় 40 লাখ হইলে খুশি হন, তাহলে দাম 10 লাখে নামলেও এটা ধারণ করতে হবে। এখানে ক্যাপিটাল হলো আমার 20 লাখে 20,000 শেয়ার, এবং এখান থেকে আমার এভারেজে, আজকে একজন ডাক্তার ফোন দিচ্ছিলেন যে আমার তো দাম কমে গেছে, তাইলে কি করবো? আমি বলছি এটা 10 বছর মিনিমাম রাখলে পরে আপনি হিসাব পাবেন। কিভাবে পাবেন? যেমন আপনি একটা এফডিআর করলেন, সঞ্চয়পত্র করলেন, 10 বছর মেয়াদি করলেন বা 5 বছর, মাঝখানে কিছু পাচ্ছেন না, কিন্তু শেয়ারে কিন্তু প্রতি বছর ডিভিডেন্ড পাচ্ছেন। আবার যদি বোনাস শেয়ার দেয় আপনার কস্টিং কমে যায়। কাজে এখানে আমাদের মাথায় রাখতে হবে আমারটা ওভার প্রাইসে কিনা কিনা, হাই পিতে কিনা কেনা। যদি হাই পিতে না থাকে, একটু কমছে, আরো কিনতে পারলে কিনবো, নতুবা ধরে রাখবো। আর হলো এখানে শেয়ার সংখ্যা তো কমতেছে না। আর জমি কিনলে যেমন আমি দেখি আমার 1 বিঘে জমি আছে, এখানে আমার দেখতে হবে আমার 20,000 শেয়ার আছে, এখানে ওই 20 লাখ শেয়ার 18 লাখ হয়ে গেল, আমি বেচলে 18 লাখ, না বেচলে তো আমার 20,000 শেয়ার আছে, ওইটা মাথায় নিলেই হবে। না স্যার, এর ভিতরে কিন্তু আমি কিন্তু জ্বলন্ত উদাহরণ, ব্র্যাক ব্যাংক ছিল, আমি যখন ঢুকছি অ্যাকাউন্ট করার পরে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ছিল তখন 49 টাকা 45 টাকা এরকম। তো তখন আমার এখন তো প্রায় 90 টাকায় চলে গেছিল কিছুদিন আগে। আবার যাবে, আবার যাবে, আমার আমার ক্যাপিটাল তো প্রায় ডাবল হয়ে গেছিল। হ্যাঁ, বোনাস দিবে, কারেকশন হবে, আবার একটু কমবে, আবার যাবে, সমস্যা নেই। যদি হ্যাঁ, আমি এটা করি, যখন বাড়ে কিছু সেল করি, আবার যখন কমে তখন আবার কিনি। ফাইন, ভেরি গুড, এইটাই তো সিস্টেম। হ্যাঁ, তবে লস করে, যদি অকারণে লস করে বিক্রি করবে না। কারণটা কোনটা? কারণটা হলো কোম্পানির ব্যবসা ডাউন হইলে। যেমন বিএটিবিসি যে ডাউন হয়েছে, বিএটিবিসি আসলে কিন্তু যারা ইনভেস্টর তারা লসে পড়েন নাই, হয়তো প্রফিট কমে গেছে। কারণ 10 বছর আগে যারা কিনছে তাদের তো কস্টিং এখন আছে কত, 100-150 টাকায়, তার কিন্তু দেখানো টাকা ডাবল আছে। কিন্তু যারা 200% বোনাস দেখে কিনছিল তারা লসে পড়ছে। কাজে ওইখানে নিউজ দেখে কেনা যাবে না, নিউজের আগে কিনতে হবে এবং কোম্পানির স্ট্রেংথ বুঝে কিনতে হবে। কারণ ওই যে লোকটা বেশি আগে কিনছে তার তো শেয়ার সংখ্যা বেড়ে গেছে, 200% দিলে 100 শেয়ারে 300 শেয়ার হয়েছে, আবার পরের 200%-এ আরো 600 শেয়ার যোগ হয়েছে, তাহলে 900 শেয়ার হয়েছে, তার কিন্তু লস হয়নি। কিন্তু যারা বোনাস দেখে কিনছেন তারা লস করছেন। আরেকটা হলো এইসব বড় কোম্পানির এই যে শেয়ার বাড়াইছে, এটা কিন্তু একটা প্ল্যান করে বাড়াইছে। তবে ব্যাডবিসির কিছু সমস্যা চলতেছে, তাদের কিছু নকল বেরিয়েছে সিগারেটের। 2 নাম্বার হলো তাদের ট্যাক্স বার্ডেনটা বেড়ে গেছে হঠাৎ করে আগের চেয়ে। থার্ড হলো তার জাপান টোবাকো কোম্পানি যেটা আকিজ গ্রুপ খুলছে, ওরা এসে তাদের একটু শেয়ার নিয়ে নিছে। কাজী তারা তো এখন একজন এমডি কে যে 10 লাখ টাকা বেতন দেওয়া হয়, 20 লাখ টাকা বেতন দেওয়া এমনি এমনি বসে খাওয়ানোর জন্য না। তাকে তাকে ধরা হবে, তুমি বাড়াতে পারতেছো না কেন? কিন্তু এটা তো সময় লাগে, বললেই তো কালকে সিগারেট খাওয়া মানুষ শুরু করবে না। কাজেই ভালো কোম্পানির এটা স্ট্রেংথ যে হ্যাঁ টুডে অর টুমরো বাড়বে, তবে আমি যদি ওভার প্রাইসে কিনে থাকি সেখানে দায়িত্বটা আমার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ব্র্যাক ব্যাংককে নিয়ে আসলে। ব্র্যাক ব্যাংকের মতো কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অনেক ভালো, উই নো, বাট সমস্যা হচ্ছে যে ইল্ড অনেক কম থাকে। হ্যাঁ, এখন জানেন আমরা যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাই, হ্যাঁ, বা এই টাইপের কনসেপ্টের সাথে পরিচিত, তো তারা হচ্ছে দেখা যায় বাৎসরিক আমরা একটা টাকা এক্সপেক্ট করি যে আমাদের বাৎসরিক এত টাকা শেয়ার থেকে আসবে। ঠিক আছে, এখন ব্র্যাক ব্যাংক থেকে দেখা যায় মানে ইলটা যেহেতু অনেক কম দামের তুলনায়, সেই ক্ষেত্রে এটা থেকে ক্যাপিটাল গেইন পাওয়া যাবে, এটা হয়তো হবে ভবিষ্যতে 10-15 বছর পরে। কিন্তু এই ক্ষেত্রে আসলে মানে কিভাবে থিঙ্ক করা উচিত? আমি তো বছর বছর কোনো টাকা আসলে তেমন পাচ্ছি না, খুব একটা বেশি দিতে পারছি না। যেটা আমি বলি, এইসব ক্ষেত্রে কি হয়, ডিভিডেন্ড ইল্ড তো একমাত্র বিবেচ্য না। একটা কোম্পানি প্রফিট করছে, একটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও, সে 30-40% যদি ডিভিডেন্ড রেশিও দিয়ে থাকে তাইলে আপনি ইল্ডটা হিসাব করবেন। আসলে তো আপনার টোটাল তার আর্নিংটা হিসাব করতে হবে। কারণ আপনি যখন বিনিয়োগ করতেছেন একটা আম গাছ, এটা টাইম ম্যানেজমেন্টে বলা হয়েছে যে এখনকার যুগে টাইম ম্যানেজমেন্ট আপনি দিনে কয়টা কাজ করলেন তা দিয়ে না, আপনার আজকের কাজ থেকে আপনি কত বছর ধরে রিটার্ন পাবেন। কাজে ব্র্যাক ব্যাংকের গ্রোথটা কেন বাড়তেছে, যে ব্র্যাক ব্যাংকের সামনে হিউজ ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে।
এবং যারা ফরেন বিনিয়োগকারী যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু 2 বছর 4 বছরের প্ল্যানে করেন না, তারা 10 বছর 15 বছরের প্ল্যানে করেন। হ্যাঁ, হঠাৎ যদি দেখেন যে ওভার প্রাইস হয়ে গেছে তখন হয়তো তারা অফলোড করে দেয়। কাজে বিনিয়োগ প্ল্যান যেহেতু 15 বছর হয়, 15 বছরে কিন্তু দেখেন লাস্ট 15 বছরে ব্র্যাক ব্যাংকের 100 শেয়ার কত শেয়ার হয়েছে, সেই ক্ষেত্রে তো আপনার তখন ডিভিডেন্ড yield বাড়বে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আপনার কথাতেই মানে এসআইপি বাদ দিয়ে আমি ইয়েতে আসছি সরাসরি, মানে অল্প পরিসরেই বিনিয়োগ শুরু করছি। তবে এসআইপির চেয়ে আমি লাভে আছি স্যার, আপনার পরামর্শ মানে অ্যামাউন্ট অল্প, কিন্তু এসআইপিতেই বরং লসে আছে স্যার আমার। যেমন আমি স্যার 10-11 মাস ধরে স্যার এসআইপি করতেছি, ধরেন স্যার 5,000 টাকা, ধরেন আমার 60,000 টাকা গেছে, ওনারা অলরেডি লসে আছে। আর অন দা আদার হ্যান্ড আমি নিজেই শুরু করছি আপনার পরামর্শে যে ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার দেখে আমি নিজে অল্প অল্প করে কিনে আমি লাভে আছি, কিন্তু আমার এসআইপি যে কোম্পানিতে করা ওনারাই আমার ওই লসে আছে। আজকে দেখলাম লেজার পাঠাইছে। তো আমি আচ্ছা, যদি এসআইপি বাদ দিয়ে যদি আমি শুরু করতাম ওইটা সহ, তাহলে মনে হয় আমি আরো লাভবান হতে পারতাম। এখন না নিয়মটা তাই, যখন আপনি একদম বুঝেন না বা একদম সময় দিবেন না তখন হলে এসআইপি। একটা জিনিস কি আমি সবসময় বলি যে আমার সন্তানের চিন্তা আমাকে আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। ইভেন আমার যদি একটু অজ্ঞতাও থাকে, ওই অজ্ঞতাটা আমার লার্নিং হিসেবে অ্যাড হবে। মনে করেন আমি এক জায়গায় একদিকে গিয়ে আমি রাস্তায় গত বছর বা গতকালকে একটা রাস্তায় যাইতে গিয়ে আমি ওইখানে আটকা পড়ছিলাম, তাইলে আজকে তো আর ওই রাস্তাটা মারাবো না আমি, তাই না? কাজেই এসআইপি আপনি যদি নিজে করে একটু লসও করেন সেটা আপনার লার্নিং হবে, কিন্তু এসআইপি তো কি করতেছে আপনি তো বুঝতেছেন না। এসআইপি কোম্পানি লাভবান হচ্ছে স্যার, কিনতেছে বেচতেছে, ওনারা ওনাদের কমিশনটা কেটে নিচ্ছে। স্বাভাবিক, কারণ তার সন্তানের যত্ন তার সন্তানের প্রতি মায়া তার বেশি। তার তো স্যার এখন 5 ইয়ার্স এর জন্য গিয়েছিলাম স্যার, যদি আমি মোটামুটি লসে না থাকি, যে উঠে যায়, তো আমি বের হয়ে আসবো ভাবতেছি, যে ওখান থেকে বের হয়ে যে কিছু লস হয় তারপরে বের হয়ে নিজেই শুরু করতে চাচ্ছি। আর স্যার আমার কোশ্চেন স্যার, আপনি অলরেডি বলছেন কিছুটা, ব্র্যাক ব্যাংক এবং স্কয়ার ফার্মা স্যার, এই দুইটা বেশ দাম কমছে মনে হচ্ছে। তো এই দুইটা স্যার এখন নেওয়া শুরু করতে পারি স্যার, অন্যগুলা বাদ দিয়ে, যে স্কয়ার বেক্সিমকো, নাকি আর দাম কমবে স্যার? এই ডিসিশন গুলো আপনার নিতে হবে। আপনি দেখবেন লজিক্যাল পিতে আছে কিনা। প্রথম কথা হলো গুডউইল এবং তার ডাটার উপর আপনি নির্ভর করতে পারেন কিনা, যে ব্র্যাক ব্যাংক যে পিইটা দেখাইছে, যে ইপিএস দেখাইছে, যে এনএবি দেখাইছে, আমি কি এটার উপর আস্থাশীল? যদি আস্থাশীল হয় তারপর দেখবেন পিইটা কত আছে। যদি দেখেন মোটামুটি আপনার জন্য সন্তোষজনক মনে হচ্ছে, একটু একটু লস হতে পারে, একটু একটু লাভ বেশি হতে পারে, একদম পারফেক্টলি আজকে যুদ্ধ লাগবে এটা কি কেউ আমরা জানতাম? আমরা তো জানতাম যে ইলেকশন হয়েছে, এখন দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। এখন দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু এরকম একটা যুদ্ধ লিঙ্গার করবে এটা তো জানতাম না। কাজে আনসার্টেনটিকে কেউই কাভার দিতে পারবো না। তারপর ওই ক্ষেত্রে আমরা দেখবো যে আমার কোম্পানির ব্যবসাটা কতটা এফেক্টেড হয়েছে। জি স্যার, তাহলে আস্তে আস্তে কিনি স্যার, একবারে না কিনে। একদম। জি ধন্যবাদ। স্যার আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন ব্যাংকে ছিলেন স্যার, ব্যাংক সেক্টর বিষয়ে স্যার, এই যে ব্যাংক সেক্টরের যে রিসেন্ট ডাউনফলটা স্যার, এটা কি শুধুমাত্র যুদ্ধের কারণে, নাকি স্যার কিছু নীতিগত পরিবর্তন, গভর্নমেন্ট চেঞ্জ, প্লাস অনেক জায়গায় প্রশাসক মানে ব্যাংকের যে গভর্নিং বডি চেঞ্জ, এই একটা ধরনের কোনো জিনিস একটা ইস্যু? বলি, এখানে দেশে 57টা ব্যাংক থাকার কোনো কারণ ছিল না। কাজে এখানে যে কোনো সময়, আজকে হোক 10 বছর পরে হোক, ব্যাংকের সংখ্যা কমবে। এটা জি মার্জ স্যার। হয়ে হোক, হয়ে হোক, সেই ক্ষেত্রে আমি বলি যে দেশ থাকলে ব্যাংক লাগবেই। এবং প্রথম 10টা ব্যাংক যত যত পুরানো মানে খারাপ ব্যাংকগুলো যত খারাপ হবে, ভালো ব্যাংকগুলোর ব্যবসা তত বাড়বে, কারণ মানুষ তো টাকা ব্যাংকেই রাখবে। এই যে এই বছর যে বুম হইলো ব্যাংকগুলা, মনে করেন ব্র্যাক ব্যাংক, তারপর সবার এত ডিপোজিট সারপ্লাস হয়ে গেছে, রেকর্ড পরিমাণ ডিপোজিট পাচ্ছে, কেন? কারণ খারাপ ব্যাংকগুলো থেকে টাকা উঠতেছে, মানুষ এখন চিন্তা ভাবনা করে 1% কমে হইলেও ভালো পারছে ব্যাংকে রাখতেছে। কাজে এটা একটা পজিটিভ সাইড। কাজে এই জন্য যে ব্যাংকের যেটা হয়েছে দুইটা কারণে, একটা হলো ব্যাংকের দামটা বেড়ে গেছিল অনেক, এটাতে কারেকশন চলতেছে একটু, অনেকে প্রফিট টেক করে এখন জুন এন্ডিং শেয়ারে ঢুকবেন এই কারণে। আর আরেকটা হলো ওই বাজার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি। তাহলে স্যার বড় ব্যাংকগুলোর উপর এখনো ভরসা রাখা যাচ্ছে স্যার? আমি রাখতেছি আর কি। স্যার আরেকটা
ধন্যবাদ স্যার। স্যার আরেকটা ছোট্ট একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার এই যে ব্যাট বিসির যে স্টেটমেন্টে এবার ওরা বলেছে যে 700 কোটি টাকা তাদের এই কোম্পানির ফ্যাক্টরি রিএলোকেশন বা এটার কারণে এই সমস্যাটা তাদের হয়েছে স্যার। স্যার তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত স্যার কতদিনে ওরা এই ধরনের ক্ষতি পুষায় উঠতে পারে, বা যাদের পুরনো কেনা আছে তাদেরকে স্যার এভারেজ করার জন্য এক চিন্তা ভাবনা করবে কিনা, নাকি আরো অপেক্ষা করবে? মনে করেন যেহেতু ব্যাটবিসি কোম্পানি ভালো, আপনি মাসে মাসে 10টা 20টা 50টা করে কিনেন, এইভাবে অ্যাভারেজ করেন। ওই চট করে একদিনে অ্যাভারেজ করারও দরকার নেই। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওয়াহিদুর ভাই। আদাব স্যার, ভালো আছেন? স্যার আমার একটা বেসিক প্রশ্ন আছে। তার আগে বলি, আমি হচ্ছে এর আগে আমি 2020 সালে আমি একবার শুরু করেছিলাম। তবে তখন আমি আসলে ইনভেস্টমেন্ট যে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস বা এগুলো আসলে তেমন বুঝতাম না। তো আমি ভাবতাম যে এখান থেকে হয়তো লাভ করা যায় বা সামথিং কিছু একটা। তো এন্ট্রি নেওয়ার পরে 6-7 মাস ব্যবধানে আমি বের হয়ে যেতে বাধ্য হই আর কি। তখন তো ফান্ডামেন্টালি বুঝতাম না, টেকনিক্যালি অনেকগুলো ট্রাই করছিলাম বাট হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও আমি দেখার পরে এখন ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে ওগুলা করতেছি মোটামুটি। আমি এন্ট্রি নেওয়ার পরেই আবার মার্কেটে ডাউন পেমেন্ট শুরু হয়েছে আর কি, বাট আমি হতাশ হচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা যদি ব্যাট বেসির কথা বলি, ব্যাট বেসিতে কি হচ্ছে, আমাদের যেমন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের ব্যবসায়, ওদের ব্যবসায় অনেক লস হয়ে গেল। এখন এই যে রাজনৈতিক যে কারণ বা এইগুলোর কারণে অনেক সময় অনেক ব্যবসা ভালো হচ্ছে, অনেক ব্যবসা বা খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাপোজ যারা এই ব্যাট বিসি কিন্তু লাস্ট 52 উইকের মধ্যে 345 গেছিল, এখন যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বিজনেসের গ্রোথ দেখে তারা 300 বা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট ওই দামে যারা কিনছিল, তারা তো জানে নাই যে আমাদের বিজনেসটা এরকম ভাবে হুট করে ভাবে নাই। এখন ওই পর্যন্ত যাইতে গেলেও তো আমার 4-5 বছর লেগে যাইতে পারে। হ্যাঁ, এরই মাঝখানে হচ্ছে আমার ডিভিডেন্ড ইল্ডও কমে গেল। জি। তো আমার যদি 5-7 বছর ওখানে ওই পর্যায়ে যেতে যদি আমার 5-7 বছর লেগে যায়, তাহলে কেন হচ্ছে আমরা বলতেছি যে না, মানে এফডিআর এর তুলনায় এটা ভালো, যেহেতু আমি মানে আমরা তো জানি না। এটা আপনার একটা শেয়ার দিয়ে তো বিবেচনা করলে যাবে না। আপনার পোর্টফোলিওতে যদি 5-7টা শেয়ার থাকে, মনে করেন 10টা শেয়ার আছে, 2টা খারাপ হয়েছে। আরেকটা জিনিস কি, এই যে পরিস্থিতিটা, এখানে আমিও কিন্তু অনেক মাইনাসে পড়েছিলাম, এখন অনেকটা কাভার দিয়ে আসছে। কারণ একটা দেখেন, আমার যে ক্যালকুলেশন ছিল, হ্যাঁ রাজনৈতিক নেক্সট আগের ইলেকশনটা, যে আওয়ামী লীগ সরকার যেভাবেই করুক একটা ইলেকশন হয়েছে, কাজে 5 বছর এটলিস্ট ভালো থাকবে। কিন্তু এই যে আন্দোলন হবে এটা বুঝি নেই। আবার আন্দোলন শেষ হয়ে আরেকটা অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে একটা ইলেকশন হয়েছে, হওয়ার পরে আবার যুদ্ধ লেগে গেছে। কাজে আনসার্টেনটি একটা জিনিস। আপনি কি করেন, কে বলছিলেন জানি? আমি একজন ফ্রিল্যান্সার স্যার। আমি ফ্রিল্যান্সার। আপনি যদি 5-এ থাকতে জানতেন আপনি ফ্রিল্যান্সার হবেন, তাইলে কিন্তু তখন থেকে আপনি ফ্রিল্যান্সিং এ যদি কাজ শুরু করতেন, আজকে কিন্তু অনেক দূর যেতেন, তাই না? তা অবশ্য ঠিক স্যার। হ্যাঁ, ফিউচার জানা যাবে না, বাট এখানে ইয়েটা কি, যেমন মনে করেন হ্যাঁ ব্যাট বিসি কম দিছে, আবার ব্র্যাক ব্যাংক গত বছর ভালো দিছে, পূবালি ভালো দিছে, তো এইরকম আপনাকে মিলিয়ে দিবে। আর গত বছর পরিস্থিতিটার কোনো কথাই চলে না। এটা সব ভালো কোম্পানিও অনেক ধরা খেয়েছে অনেক কারণে। একটা হলো রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসা কম হয়েছে, আরেকটা হলো ডলার ভ্যালু বেড়ে যাওয়ার কারণে। যেমন জিপিএইচ ইস্পাতের মতো কোম্পানি কি হয়েছে, যেমন তারা একটা লোন নিছে, আমি যতদূর জানি তাদের ভিতরের খবর, বিদেশি লোন নিয়েছিল, তো রেট কম, অনেক 3% 4% রেটে পাইছিলেন বা 5%-এ, কথার কথা। তা এখন যখন হঠাৎ ডলার ভ্যালু বেড়ে গেল, তাদের বার্ডেনটা অনেক বেড়ে গেল, দেখা গেল আগের চেয়ে তাইলে দেশের টাকায় লোন নিলে ভালো হইতো। তো এই জায়গাগুলো তো আনসার্টেনটি। আপনার নিজের ব্যবসা তো আছে, আপনি পার্সোনাল তো অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, বরঞ্চ ব্যাটবিসি তো ব্যবসাটা টিকাই রাখছে। বাটার কথা চিন্তা করেন, এই যে মাঝখানে বাটা নিয়ে ভাঙচুর হলো, আমার সিলেটেও 2-4টা শোরুম ভাঙচুর হয়েছে। তো আমার যদি ব্যক্তিগত শোরুম থাকতো এটা, তাইলে কিন্তু আমি খুলতে পারতাম না 1 সপ্তাহের মধ্যে। বাটার তো শোরুম খুলে আবার ব্যবসা শুরু করে দিচ্ছে। কাজেই মাধুর্যটা এখানে, সেফটিটা এখানে, যে বাটার মতো কোম্পানি রিস্ক যতটা নিতে পারবে, আমি ততটা পারবো না। জি, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে জি। আপনি যখন মার্কেটে যখন প্রথম এন্ট্রি নিয়েছেন, আপনার ক্ষেত্রে যদি আমি বলি, তো আপনি কি এমন হইতো নাকি যে
যদি দাম কমে যায় আপনি কি প্যানিক হইতেন? আপনি আপনার ক্ষেত্রে কি হইতো? মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি দাম কমে গেলে একটা মেন্টালি একটা মনে হচ্ছে যে না দামটা কমে গেল, মানে একটা আমি জানি যে এটা ভালো করবে, বাট হয় না যে মানসিক ভাবে একটা খারাপ লাগার যে ব্যাপারটা। বলি আপনাকে 9 সালের পরে আমি আর পেনিকড হইনি কোনোদিনই। 9 এর আগে আমি বাফেটকে অতটা চিনতাম না, তখন আমি প্যানিকড হতাম, তখন জাং শেয়ার বা আজে বাজে শেয়ার, নিউজ বেস শেয়ার কিনতাম। কিন্তু এখন আমার পোর্টফোলিও যত ডাউন হয় আমি আরো খুশি হই যে আমার বিনিয়োগ আরো বাড়াইতে পারবো। যেমন মনে করেন স্কয়ার যদি এখন 350 উঠে যায়, জি স্যার। আপনার তো ক্যাপাসিটি কমে গেল, আপনি 1 লাখ টাকায় কিনতে পারবেন কম শেয়ার। জি স্যার। এখন যদি 150 টাকায় নামে, আমি তো স্কয়ারের ব্যবসা বাড়তেছে এটা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কাজে এর দাম যত কমবে আমি তত খুশি। জি ভাস। আচ্ছা আর একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে আমি আমার তো এখন আসলে ওয়াহিদুর ভাই, আমাদের 2-3টা প্রশ্ন থাকলে আমরা পরে নিব। হ্যাঁ, অনেকেই আছে। একটা সম্পর্ক প্রশ্ন ভাই জাস্ট। প্লিজ। আচ্ছা একটা জাস্ট, সেটা হচ্ছে যে আমার হচ্ছে এখন এরকম ইয়া নাই যে আমি একবারে হচ্ছে 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, বা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে মান্থলি আমি 1 লাখ টাকা মতো আমি এসআইপি মতো এভাবে করতে পারবো। আর ইন দ্য মিন টাইম আমি আপনাদের চেনার আগে আমি অলরেডি এক জায়গায় এসআইপি করা হয়েছে, ওখানে মান্থলি 40,000 45,000 মতো। সো আপনার পরামর্শ আমার ক্ষেত্রে কি হবে? আমি কি তাহলে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবো নাকি? আপনি নিজের উপর আস্থা যদি পান, কম্পেয়ার করেন দুইটার পোর্টফোলিও, যদি দেখেন যে এটা আপনি ভালো করতেছেন তাহলে আপনারটাতে ওইটা ক্লোজ করে আপনার কাছে চলে আসেন। আর যদি দেখেন না ওরা ভালো করতেছে তাহলে ওইটাতে বাড়াই দেন, নিজে ক্লোজ করে দেন। কারণ আমি সময় নষ্ট করতেছি আবার ওদের চেয়ে খারাপ করতেছি, তাহলে তো আমার দরকার নেই। এসআইপিতেই ভালো। না আপনাদের কোর্স করার পরে আমি বুঝতেছি যে না আমি আসলে মানে আমার ভুলটা কোথায় ছিল। এর আগে যখন ইয়া করছি তখন তো আমি আপনাদের ওই ভিডিওটা ওরকম পাই নাই আসলে, মানে এত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পাই নাই। আপনাদের রেকর্ড কোর্সটা আমি করছি, লাইভ কোর্স হয়তো বা নেক্সট 21 বা 22 ব্যাচে আমাকে জয়েন করাবে হয়তো। বাট এখন দেখে আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স হচ্ছে, আমি রিসার্চ করতে পারতেছি, আমি কোম্পানিগুলো অ্যানালাইসিস করতে পারতেছি, যেটা আমি আগে পারতাম না। একদম এখন এই জন্য মনে হচ্ছে যে না তাহলে আমি কি বের হয়ে আসবো কিনা। আরো কিছুদিন দেখেন না হয়। জি স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শাহজাহান ভাই নেক্সট কোশ্চেন করবেন, আনমিউট করে কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, আমি এই শিক্ষকতা করি আর আমার শেয়ার ব্যবসার হাতে খড়ি হইলো আইপিও দিয়ে। তো আইপিও যখন ছিল তখন শুরু করেছিলাম, কিন্তু ওই আইপিও তো কয়েক বছর যাবত নাই, কিন্তু আমি কিছু টাকা পয়সা ইনভেস্ট করেছিলাম। তো আমি প্রথমে বুঝতে পারতাম না যে আসলে কিভাবে শেয়ার কিনবো। তো এখন আপনাদের আলোচনা শুনে অনেকটাই বুঝতে পারতেছি যে আসলে হুজুগে কিংবা ফেসবুকে এগুলা শুনে কেনা উচিত নয়। তো আমি আরেকটু পরামর্শ চাচ্ছি। আমি শিক্ষকতা করি, তো আমার মানে সব সময় ওই পোর্টফোলিও দেখা, মার্কেট দেখা সম্ভব হয় না। তাই একটু আপনি পরামর্শ দিবেন যে আমার এখন কোন ধরনের শেয়ার গুলোতে যাওয়া উচিত। আপনাকে আমি শেয়ারের দুইটা ভাগ ইজিলি করতে পারেন, একটা হলো জুন এন্ডিং শেয়ার, একটা হলো ব্যাংক এবং ফাইন্যান্স হলো ডিসেম্বর এন্ডিং শেয়ার। আমরা যেটা বলবো যে সরাসরি একদম যদি থাকে বোনাস দেওয়ার পরে একটা কারেকশন হয়, 1-1.5 মাস পর থেকে আবার এই কারেকশনটা স্টেবল হয়, এরপরে আপনার বোনাস দেওয়ার রেকর্ড ডেট চলে যাওয়ার 1 মাস পর থেকে ওই শেয়ার গুলো 3-4 মাস 5 মাসের জন্য কিনতে থাকেন। এরপরে যখন এই সিজনটা শেষ তখন আপনি ডিসেম্বর এন্ডিং শেয়ার কিনতে থাকেন। 10 থেকে 15টা কোম্পানি সিলেক্ট করেন। জুন এন্ডিং শেয়ার গুলো আপনি ওই রকম, যেমন এখন মার্চ এপ্রিল মাস, এখন ব্যাংকের যে ডিসেম্বর এন্ডিং শেয়ার গুলা বোনাস আসবে, একটু করে কারেকশন হবে। তা মার্কেট ভালো থাকলে, মেরিট ভালো থাকলে কারেকশন হয়ে কম সময় লিঙ্গার করবে, অল্প সময় আবার ব্যাক করবে। আরেকটা হলো আমি না এই 10টা শেয়ার আপনি 10 ভাগ 1,000 টাকা করে 10,000 টাকার কিনতে থাকবো। দুই ভাবে করতে যাই, যেটা আপনার জন্য সুইটেবল, আপনার যেটা পেটে সহ্য হবে সেই খাবারই খাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু পরিচয় দিচ্ছি, আমি জাকির হোসেন। আসলে আমি গত পরশুদিন আপনাদের সাথে জয়েন হয়েছি আপনাদের একটা কোর্সে, তো এখনো কোনো ক্লাস আমি করি নাই। আর আমি মূলত কোনো ইনভেস্টে নাইও, আমার ডিও অ্যাকাউন্টও নাই। আজকে হয়তো প্রসিড করছে আপনাদের যে শার্প সিকিউরিটিতে, তো অ্যাকাউন্ট ওপেন হচ্ছে।
এখন আমি স্যার শুরু করি নাই, কিন্তু মার্কেট তো পড়ে যাচ্ছে। তো আমার কি এখন এন্ট্রি নেওয়া উচিত কি, নাকি কিছুদিন স্যার অপেক্ষা করা উচিত? আমি তো মনে করি এন্ট্রি শুরু করা উচিত, কারণ আপনি যে সময়টা দিবেন, মনে করেন লসে পড়লেও একটা লার্নিং হবে। বাট অল্প অল্প করে কিনেন, যেহেতু আপনার একটা ডাউট আছে যে আরো পড়তে পারে, আপনি অল্প অল্প করে কিনেন। স্যার এই ক্ষেত্রে কি আমি কোন দিকে যাব, ব্যাংকের দিকে কি আমি নিতে পারি, না ফার্মাসিউটিক্যালস বা অন্যগুলা ওইদিকে নেওয়া ভালো হবে? ওইটার ফর্মুলা একটাই, আপনি 15টা শেয়ার এখন র্যান্ডমলি আগে সিলেক্ট করেন, 20টা শেয়ার সিলেক্ট করেন, দরকার হলে আমরা সময় দিব, আপনি ওই 20টার মধ্যে কোন 10টা বা 12টা রাখবেন সেটা নিয়ে একটু আলোচনা, আপনার কনফিউশন কি কি আছে সেগুলো রাখেন, আমরা হেল্প করবো আপনাকে। তারপর ফাইনাল লিস্ট করে ফেলেন 10-15টা শেয়ারে, ওই থেকে তখন যেটারে কম মনে হবে সেটা কিনবেন। জি স্যার, আমি আসলে অ্যানালাইসিস ওইভাবে অতটা ভালো জানি না, কয়েকদিন যাবত শিখতেছি, চেষ্টা করতেছি, কিছুটা আমি বুঝতেছি এখন। তো এই কারণে কোনো ক্লাস আমি এখনো করি নাই, হয়তো কিছু ভিডিও দেখছি আপনাদের। সিম্পলি আপনি করেন, আপনি লাস্ট কোথায় কোন অজানা শহরে গেছিলেন আপনি? রিসেন্ট তো এখানে যাই নাই এরকম জায়গায়। এরকম যান নাই, বা যে কোনো এক জায়গায় গেছিলেন, প্রথমবার গেলে যতটা ভয় থাকে দ্বিতীয়বার অতটা থাকে না। কাজে বাজারে না ঢুকলে আপনার ভয় কাটবে না, ঢুকে কিছু ভুল ছাড়া ওয়ারেন বাফেটও এই জায়গায় আসেন নাই। বাট ওয়ারেন বাফেটের লার্নিং অথবা এই যে আরো যারা যারা আছেন তাদের লার্নিংটা আমরা নিতে পারলে আমাদের লসটা কম হবে, কিন্তু জিরো লসে কোনো কেউ ব্যবসা করে না, এটা হলো শিওর। ইভেন একটা মুদি দোকানদারও তার প্রথম চালান লস করে ব্যবসা শিখে। কিন্তু স্যার আমি নিজে অ্যানালাইসিস করে যে জিনিসটা আমি দেখলাম স্যার ব্যাংকের ক্ষেত্রে, যে এই ব্র্যাক ব্যাংক এবং স্যার প্রাইম ব্যাংক, এই দুটা ব্যাংকের কম্পেয়ার করে আমি যেটা দেখছি স্যার, তুলনামূলক ভাবে তো স্যার ব্র্যাক ব্যাংকের প্রাইসটা অনেক উপরে আছে, অনেক এবং উপরে, শেয়ার সংখ্যা কম পারফরমেন্স পাবে, কিন্তু প্রাইম ব্যাংকেরটা ভালো স্যার। প্রাইসেতে কম্পারেটিভলি সস্তা আছে প্রাইম ব্যাংক। আবার জি ব্রাক স্যার। ব্যাংকের ফিউচার ভালো মনে করতেছে, তাই বলে যারা বুঝেন তারা কিনতেছেন ওটাকে। আপনি যেটা ভালো মনে করবেন আপনার তাতে থাকে, অতটা সবাইকে ফলো করার দরকার নেই আপনার। জাকির ভাই, আমাদের তো 10 তারিখ থেকে লাইভ ক্লাস আপনি পাবেন। হ্যাঁ, এখন আপাতত রেকর্ডেড ভার্সনটা পেয়েছেন। আপনি ক্লাসে কোশ্চেন গুলো করেন, আশা করছি কোশ্চেন করা লাগবে না। এই যে কম্পারিজনের ব্যাপারগুলো আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ওকে, আমার একটু সময় দিন, আমি একটু। স্যার আপনি এবং জিয়া ভাই, আপনারা দুইজনে অনেকবার আমাদেরকে বলছিলেন যে ফান্ডামেন্টাল শেয়ার কেনার জন্য, কিন্তু আমি গেম খেলার জন্য মানে রোজার ভিতরে, মানে আমি মনে করছি ঈদের পরে মার্কেট আপ হবে, কিন্তু মার্কেট ডাউন হয়ে গেছে, বুঝছেন? তো এখন আমি আজকে কিছু শেয়ার পেনিকে বিক্রি করে দিছি, প্যানিকে, ওই যে অরিনাকু এবং ওই কি জানি খান ব্রাদার্স, এগুলো মানে আমি গেমের জন্য কিনছিলাম আর কি স্যার, মানে পোর্টফোলিওর প্রায় 30%-এর মতো। গেমের কোনো কথা এই ফোরামে হবে না, গেমটা আমরা নিষেধ করি। একটা জিনিস আপনাকে বোঝাই, জুয়া খেলতেও দুইটা জিনিস লাগবে, একটা হলো জুয়া খেলার নিয়ম জানতে হবে, আরেকটা হলো জুয়ারিদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আপনি যদি মনে করেন অমুক হিরো আলম বা অমুক তমুক অমুকের নিউজ পাইছি, কে আপনাকে দিছে? হিরো আলম সাহেব কি আপনাকে ফোন দিছিল? তা দেয় নাই, হয়তো তার কেউ চামচা ফোন দিছে, সোজা হিসাব। কাজেই আপনাকে বড়লোক বানার জন্য পৃথিবীতে আপনার ভাই কাজ করে না, আর আপনি আরেকজনের ওই বন্ধু পেয়ে গেছেন বড়লোক হয়ে যাবেন, এইগুলা ফালতু কথাবার্তা। এগুলা দিয়ে পয়সা নষ্ট করে পরে শেয়ার মার্কেটকে গালাগালি করেন আপনারা। স্যার আমি জানি, আমি তো আপনাদের ক্লাস করছি, আমি জানি ফান্ডামেন্টাল লোভ থাকে না, লোভের জন্য হচ্ছেন ওইটাই আমি এখন। লোকটা শিক্ষা নিলে লোক থেকে অসুবিধা নাই, ঠিক আছে, একটু জানা হলো, একটু আফসোস কম। হ্যাঁ স্যার, ওই যে জিনিস আপনাদেরকে বলি, জিনিসটা হলো কি, হ্যাঁ দেখবেন আপনার কাছে 10টা নিউজ আসছে, আপনি কিন্তু 2টা ক্লিক করে ফেলছেন, আপনি ওই 2টাকে বারবার মনে করতেছেন যদি নিতাম,
আপনি কিন্তু আরো 8টা শুনছিলেন, ওই 8টার কথা দিব্যি ভুলে গেছেন। এই জন্য মনে হয় এই নিউজটা ধরলাম না। যখন আপনি ধরা শুরু করবেন নিউজ, দেখবেন 2টায় আপনাকে দিছে, বাকি 8টায় আপনাকে খেয়ে ফেলছে। এই এই গত জি 2 সপ্তাহের কথা বলে আমার একজন ক্লায়েন্ট, আমি বারবার না করছি ভাই এগুলো কিনেন না, উনি 2টা আইটেম নিয়ে কিনে লাভ করে ফেলছেন। আমার আরেকজন ট্রেডারকে বলছে, দাদাকে আপনি বললেন না আমি যেগুলো কিনছি। এই এই 2 দিন আগে একটা আইটেম কিনছেন, কিনে আজকে উনি যে লাভ করছিলেন মনে করেন 40,000 টাকা, আজকের একটা আইটেম ওনার লস আছে 70,000 টাকা। তো ওই জায়গাটা জি আপনি কখনোই পারবেন না ভাই, এটা মার্কেটে যে স্মার্ট হওয়া যাবে না। বাট আপনি যদি এখন 500 কোটি টাকা নিয়ে নামেন, হ্যাঁ আপনি বেছে বেছে নিজেই গ্যাম্বলিং শুরু করেন, তাইলে পারবেন। এখন দেখেন আপনি ওই রকম জুয়ারের কিনা, তাইলে জুয়া খেলেন, নতুবা খেলতে যায়েন না। সাঁতার না স্যার, শিখে ওই যে সাঁতার কাটতে যায়েন না। স্যার ব্রিটিশ টোবাকো নিয়ে যদি কিছু বলতেন, ওটা তো এখনো ডাউন হইতেছে, মানে আমি বাই করছিলাম যেটা বলি, যারা বোনাস দেখে কিনছেন তাদেরকে অনেক সময় দিতে হবে। সেই ক্ষেত্রে কম্পারেটিভ স্টাডি বলে আপনি কিছু অফলোড করে দেন, ধীরে ধীরে আবার ডিপিএস এর মতো কিনতে থাকেন। আর অন্য শেয়ারে এখন যেগুলো ভালো ডিভিডেন্ড আসে সেগুলাতে দেখতে পারেন। আর ব্রিটিশ টোবাকো তো ব্যবসা ছেড়ে যায় নাই, হয়তো তার যেহেতু একটা দুইটা 3-4টা কারণ ঘটে গেছে তার ব্যবসাতে, তারা গেইন করবে, বাট একটু সময় লাগতে পারে। স্যার আমি গত ব্যাচের স্টুডেন্ট, আমি অত ভালো কিছু তেমন শিখতে পারি নাই। স্যার আজকে যে সেশনটা ছিল, যে এই অবস্থা আমাদের শেয়ার মার্কেটে কতটা ভালো বা খারাপ অবস্থানে আছে, তো স্যার আমরা কি এই সময় যে পারচেজিংটা ফান্ডামেন্টাল শেয়ারের দিকে, স্যার এইটাতে আমরা যদি কোনো একটা ইয়ে পেতাম যে এই শেয়ারগুলো মোটামুটি ফান্ডামেন্টালের দিকে বেটার, এটা পেলে আমাদের জন্য একটু সুবিধা হতো, আমরা আস্তে আস্তে ওগুলা ডিপিএস এর মতো কেনা শুরু করতাম। আমরা ডিভিডেন্ডিং শেয়ারকে এখন আমরা যেটা হলো কি, যারা ট্রেড করবেন বা একটু মনে করেন ওভার প্রাইস মনে করতেছেন, ব্যাংকগুলো একটু বাড়ছে, দাম কারেকশন হইতে পারে স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে আমরা জুন এন্ডিং শেয়ারকে প্রেফার করতেছি। যে এই মুহূর্তে মনে করেন আগামী 3-4 মাস 5 মাস, তো জুন এন্ডিং শেয়ারের মধ্যে তো আছে যেগুলো ভালো, স্কয়ার কিনতে পারেন আপনি, যেমন জিপিএইচ ইস্পাত কিছু কারণে পড়ছে, বাট এটা ফান্ডামেন্টালি অত খারাপ না, যদিও একদম লং টার্ম হিস্ট্রি নাই, যে 30 বছরের ব্যাকগ্রাউন্ড নাই, তারপর যে রেটে আছে তার এনএবি যেহেতু আছে 54 টাকা, এটা দেখা যাইতে পারে। তারপর আরেকটা যেমন আপনার ওই যে এই জিনিসগুলো জানতে হবে, ইউনিক হোটেল, হ্যাঁ পলিটিক্যাল কারণে একটু ডাউনে আছে, বাট ইউনিক হোটেলের কিন্তু 3টা হোটেল, শেরাটন আছে, হাফসা নামে একটা প্রজেক্ট আছে, তার পাওয়ার প্রজেক্ট আছে, তার 3টাই 5 স্টার হোটেল, ইউএসটিন আছে 5 স্টার হোটেল। এখন এই 5 স্টার হোটেল আবার আমেরিকান একটা কোম্পানি তাদের এটা ম্যানেজ করে। কাজে এই শেয়ারগুলা ফান্ডামেন্টাল যেগুলা ভালো, এখন কম দামে আছে, কেনা যেতে পারে। আমি আরেকটা জিনিস করতে পারেন, 2-3টা ব্যাংক আপনি দেখবেন যে তাদের এনপিএল অনেক কমায় ফেলছে, এখন তাদের অডিটটা ফাইনালাইজ হবে, অডিট ফাইনালাইজ হয়ে ইয়ে দিতে পারবে কিনা, এটা লিস্ট অলরেডি চলে আসছে, দেখবেন নতুনের মধ্যে যাদের 10%-এর নিচে নামাই ফেলছে 2টা ব্যাংক, সেটা হলো সাউথ ইস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক। এখন তারা যদি ডিভিডেন্ড দেয় তাইলে মনে হয় ভালো করবে, আর যদি না দেয় 1 বছর ধৈর্য ধরে কিনেন না, 1-2 বছরের প্ল্যানে কিনেন, যেহেতু তার কমাই ফেলছে তারা হয়তো সামনে ভালো করতে পারে। কাজে 100% যদি জানতাম তো আমি তো 1000 কোটি টাকা নিয়ে বসে থাকতাম, আমি কি এই লেকচার বিক্রি করতাম? সেটা কিন্তু হয় না। এখানে আপনাকে কিছুটা নিজের বুদ্ধি খাটাইতে হবে, কিছুটা রিস্ক নিতে হবে। বাট আমি যে কারণে এতটা পাগলের মতো এই সেশন গুলা করি, যে আমি ব্যাংকে কাজ করলাম 15 বছর, বড় বড় প্রজেক্ট ফাইন্যান্স করলাম, তারপর এইটা গাড়ি মডেল পাল্টাইলাম, বাড়ি কিনে ফেললাম, কিন্তু আসলে যেটা কিনা দরকার ছিল এখন বুঝি ভালো শেয়ার কিনা, গাড়ি বাড়ি কিচ্ছু লাগে না, আমার যদি ডিভিডেন্ড ইনকাম থাকে আমি গাড়িও দৌড়াইতে পারবো, প্লেনও দৌড়াইতে পারবো। ওই যে নিজে ফাইন্যান্স সেক্টরে কাজ করা, ফাইন্যান্স নিয়ে পড়াশোনার করার পরে যে তো নিজের ফাইন্যান্স বুঝি নাই, সেই দুঃখ থেকেই এই সেশন গুলা করি, যে আরেকজন যদি আমার দ্বারা উপকৃত হয়। আচ্ছা, এর মাঝে আমি একটু বলি, আপনারা যারা যে শেয়ারগুলোর নাম বলছি এগুলো কিন্তু কোনোটাই রিকমেন্ডেড না, একবারেই না। আপনারা এই শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, তারপরে প্রয়োজনে এন্ট্রি নেবেন।
আর আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে একেবারে মানে হাই লেভেল যেগুলো ফান্ডামেন্টাল সেগুলো থাকাই উচিত। মাঝখানে ওই যে মিরাজ ভাইয়ের মতো 2-1টা গেম খেললে খেলবেন, হারলে এটা আপনার ব্যাপার। এগুলো নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। আচ্ছা, পোলাদ শাহ ভাই। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার ভালো আছেন? আসিফ ভাই, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার আপনার সাথে তো দেখা করার খুব ইচ্ছা ছিল স্যার, কন্ট্যাক্ট করছিলাম। জিয়া ভাই বললো স্যার আপনারা এখন সিলেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমার এখন যে উত্তরা ব্যাংকে অডিট চলতেছে, তো আমি মনে করছি স্যার মতিঝিলে একদিন আপনার সাথে দেখা করে আসবো। হ্যাঁ, মতিঝিলে আপনি আগামী এই নেক্সট উইকে আমি ঢাকা থাকবো। আগামী শনিবার রাতে ফোন দিন, দেখি মতিঝিলে শনিবার বিকালে ফোন দিন। হ্যাঁ স্যার, আমি হচ্ছে আপনাদের 20 ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার। স্যার মানে আমার কাছে স্যার মানে মাইন্ডসেটটা খুব চেঞ্জ হয়েছে স্যার। মানে স্যার এই যে কমে গেছে আমার পোর্টফোলিও, 2% কমে গেছে স্যার। মানে এখন পর্যন্ত স্যার আমার কোনো মনে হইতেছে না যে স্যার যে আমি শেয়ার সেল করে ফেলবো বা এরকম। আমার কাছে ভালোই লাগতেছে যে আমি আরো কিছু কিনতে পারবো। স্কোয়ার স্যার 210 টাকায় নামছে স্যার। এখন স্যার আমার হচ্ছে কনফিউশনের যে জায়গাটা স্যার, আমার কাছে ব্যাংকগুলো বেশি লুক্রেটিভ লাগে। মানে আমার পোর্টফোলিওতে ব্যাংকের সংখ্যা হয়ে গেছে 4টা, যদিও ব্যারাকটা নাই স্যার। সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, উত্তরা ব্যাংক আছে, আর স্যার প্রাইম ব্যাংক আছে। আমি ব্যারাক ব্যাংকটা স্যার ইঞ্জিনিয়ার করতেছি স্যার। মানে আমার পোর্টফোলিওতে কি স্যার ব্যাংকের সংখ্যাটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা স্যার? একদম না, একদম না। যেহেতু ব্যাংক সেক্টরের শেয়ার তো বেশি, সেই তুলনায় একদম কিছু হয় নাই। আপনি 4টা যদি ব্যাংক রাখেন, এটা তো যেমন আমি বলি ওয়ারেন বাফেটের পোর্টফোলিওতে, যেটা 2025 সালে বা 24 সালের পোর্টফোলিও, সেখানে কিন্তু অ্যাপলের শেয়ার আছে 30% মতো দেখলাম, যতটুকু আমার মনে পড়ে। তারপর আছে এমএক্স এর ব্যাংক শেয়ার, সিটি ব্যাংকের শেয়ার। আপনার কমফোর্ট যেখানে থাকবে, এটা যদি একটু বেশি হয় অসুবিধা নাই কিছু। জি স্যার। স্যার আর হচ্ছে আর একটা যে বিষয়টা, সেটা হচ্ছে আমার পোর্টফোলিওর প্রায় 39% স্কোয়ারের শেয়ার হয়ে গেছে স্যার। 39% স্কোয়ারের শেয়ার হয়ে গেছে, স্কোয়ার স্যার। সেটা একটু বেশি হয়ে গেছে, বাট শেয়ার ভালো আনডাউটেডলি। বাট আমি প্রেফার করি যে 20%-এর মতো একটা শেয়ারে থাকা উচিত, এর বেশি না থাকা। মানে আমার পছন্দ 10%, ম্যাক্সিমাম ওভার কনফিডেন্স থাকলে 20%। এটা হলো আমার একটা সাধারণ কথা। বাট এগুলো কোনোটাই কারোর জন্য ইউনিক, মানে মনে করেন ইউনিভার্সাল প্রেসক্রিপশন কিছু হয় না কোনো জায়গাতে। আপনার পোর্টফোলিও আপনি সাজাবেন, পরামর্শ নেবেন 10 জনের, শুনবেন নিজের কথা। জি স্যার। স্যার আর একটা বিষয় হচ্ছে স্যার, মানে এখন যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে স্যার যেমন হচ্ছে জিপি দেখলাম যে ওরা একটা কি করছে যে ওদের রেভিনিউ মানে প্রফিট 0.2% মতো ফল করতে পারে যদি মানে তেলের, জ্বালানি তেলের এরকম থাকতে। এখন দেখবা বিজনেস পজিশনে একটু ডিক্লাইনিং পজিশনে আছে জিপি। আরেকটা জিনিস, আমি জিপি অতটা প্রেফার করি না, আমার পার্সোনাল অপিনিয়ন, এটাকে মাথায় নিবেন না। যে জিপি হলো যে এখানে টেকনোলজি ওরিয়েন্টেড ব্যবসা, তাকে সারাক্ষণ ইনভেস্টমেন্ট করতে হয় 5G 4G অমুক তমুক। বাট একটা হলো জিপির, আরেকটা হলো যৌবন যেরকম ছিল, এখন জিপি একটু ডাউন পজিশনে আমার কাছে লাগে। তো সেই ক্ষেত্রে আপনার এটাতে যেখানে আর্নিং ভালো আছে, যেমন এনএবি যদি হিসাব করেন, জিপির এনএবি মনে করেন 32 বা 40 এরকম আছে, আমি দেখতে মনে হয়। বাট সেক্ষেত্রে স্কয়ার ফার্মার এনএবি আছে 140-এর উপরে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, আরেকটা জিনিস হলো জিপির যে অ্যাসেট আছে, এইগুলা মনে করেন টাওয়ার আছে, অমুক আছে, তমুক আছে, এইগুলা তো আপনার সফটওয়্যার আছে হয়তো বড় অঙ্কের, তো এইগুলা তো ভাই নর্মাল বিক্রি করা যাবে না। কিন্তু যে কোম্পানির ল্যান্ড ভ্যালু আছে, সেগুলো আবার রিসেল ভ্যালু ভালো। কাজে এইসব ক্ষেত্রে আপনার জিপিটা আমার কাছে এখন, আর একসময় ছিল জিপি অনেক লুক্রেটিভ, যখন প্রথম একাই সে মার্কেট লিডার ছিল। এখন দুইটা জিনিস, একটা হলো লিডার আর একটা হলো লেগার্ড। তা এখন জিপি আর আগের জায়গায় নাই, এটা একটু চিন্তা করতে পারেন আর কি। জি স্যার। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার আজকে দেখলাম স্যার একটা জিনিস আমি একটু বলি, যে স্পেসিফিক নাম আমাদের বলার কোনো সুযোগ নাই, তারপরও যেহেতু কথা উঠে আসে, আমরা কিছু কিছু হিন্টস দেই।
বাট এটা কোনো প্রেসক্রিপশন না, এটা ডিসক্লেমার দিয়ে হিন্টস দিতেছি যে এখানে আমরা কোনো প্রেসক্রিপশন দেব না এটা কেনেন ওইটা বিক্রি করেন। বাট কিছু যে আমরা যে কথাগুলো বলি এগুলো কিন্তু ডিএসসির সাইটে আছে, অনেকে অনেক সময় খোলা বা দেখার সময় পান না, সেই জন্য আমরা কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স প্রকাশ করি। বাট এগুলো কোনো ইনসাইড ইনফরমেশন না যে যে এটা আমি বলে দিচ্ছি এটা এটা এরকম না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আবার এটা কোনো প্রেসক্রিপশনও না। মিনহাজুল ভাই বলেন। জি, আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আকাশ ভাইকে এরকম একটা সেমিনার আয়োজন করার জন্য। আমি ওমান প্রবাসী। আগে আমি বেশিরভাগ গোল্ডে বিনিয়োগ করতাম। তো আমি ইনভেস্টালয়ে 14তম ব্যাচের স্টুডেন্ট। ওইখানে আপনাদের কোর্সটা করার পর থেকে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমার আইডিয়া হয় এবং আমি তখন থেকে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করা শুরু করি। তো বর্তমানে যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ তো থামার কোনো সম্ভাবনা নেই, থামতেছেও না, এবং যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা রিকভার করতে অনেক সময় লাগবে। ওই ক্ষেত্রে বিভিন্ন পডকাস্ট অথবা অনলাইনে দেখতেছি যে অনেকে বলতেছে স্বর্ণ অথবা জমিতে বিনিয়োগ করার জন্য। সো এই ক্ষেত্রে আমাদেরকে যদি একটু দিক নির্দেশনা দিতেন যে কি করা উচিত অথবা কিভাবে করা উচিত। একটা জিনিস আমি বলি, যুদ্ধ যেটা চলতেছে এটা অসম যুদ্ধ, এটা লিঙ্গার করতে পারে বা থামতে বাধ্য। এর আগেও আমরা দেখছি এগুলো আসলে ব্যবসা বাণিজ্য চলে। এখন এই যে যুদ্ধের মধ্যে যদি আজকে মনে করেন আজকে কত হয়েছে জানি না, 500 কোটি টাকা ট্রেড হয়, তাহলে 250 কোটি টাকা বাই হচ্ছে, 250 কোটি সেল হচ্ছে। কাজে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেল দিতেছে, তাইলে কিনতেছে কারা? এটা আপনার হিসাবটা বুঝতে হবে। আপনাকে প্যানিক করলেই আমার লাভ যদি হয়, আমি আপনাকে প্যানিক করার জন্য এখানে একটা জিনিস বলি, যখন বাজার ভালো থাকে তখন ভালো নিউজ করার জন্য টাকা ঢালা হয়, আবার যখন বাজার খারাপ হয় তখন শেয়ারের দাম ফেলানোর জন্য টাকা ঢালা হয়, নিউজ করা হয়। কাজে সেইখানে আপনার বিবেচনা নিয়ে, কোম্পানির পজিশন নিয়ে, যুদ্ধ ঠিক আছে, তেলের দাম বাড়ছে, এখন তেলের সাথে আমার কোম্পানির কতদিনের প্রোডাকশন বন্ধ হতে পারে হইলে। এখন তো এই জন্য তো ওয়ারেন বাফেট বলছেন যে শেয়ার মার্কেট 10 বছর বন্ধ হলো, যে কোম্পানি তোমাকে যে কোম্পানি নিয়ে তোমার দুশ্চিন্তা হবে না সেটাতে বিনিয়োগ করো। কাজেই যুদ্ধ এটা হচ্ছে, এটা অসম যুদ্ধ এবং অন্যায় যুদ্ধ বলতে পারেন, বাট এটা ব্যবসা চলে। কাজেই এই ব্যবসার আমাদের কিছু করার নেই। বাট আপনার যদি দেখেন 19 কোটি আমার দেশের যে ব্যবসা, 20 কোটি লোকের ব্যবসা, আমি বলি যে ব্রিটিশরা যখন এই দেশে আসছিল তখন মানুষ ছিল 2-3 কোটি, তখন মানুষের বেশিরভাগ লোক না খাওয়া ছিল। আমার তো বিদেশে যাওয়ারই কোনো দরকার পড়ে না, আমার 20 কোটি এলাকার মার্কেট, আমি এখানেই তো ব্যবসা প্রচুর। কাজেই ছোট দেশে বিরাট বাজার, এইখানে অত প্যানিক হওয়ার। আরেকটা জিনিস হলো আমাদের যে বেসিক যে রিকোয়ারমেন্ট গুলা, এগুলো ফিল আপের জন্য আমাদের কারো কাছে যাওয়ারই দরকার নেই। চাল, ডাল, তেল, মশলা এগুলো আমরা চাইলে উৎপাদন করতে পারি যথেষ্ট। মাছ মাংস আমার কিনা লাগে না। কাজেই ভালো থাকার জন্য বাংলাদেশের যথেষ্ট সুযোগ আছে। কাজেই এই যুদ্ধ নিয়ে হ্যাঁ, আমার হয়তো গাড়ি আমদানি বন্ধ হবে, এসি আমদানি বন্ধ হবে, বা ডলারের ক্রাইসিস তৈরি হবে। বাট একটা জিনিস কি, তেল যতটা না নাই আমার, তার চেয়ে তেল নাই হওয়ার হুজুগে আরো বেশি আমরা ক্রাইসিসে পড়ি। তেমনি শেয়ার বাজারেও ঘটে, নাই একটা রব উঠলে পরে সবাই বেচা শুরু করে দেয়, তাহলে কিনতেছে কারা? ওই হিসাবটা আপনার করতে হবে। জি, ধন্যবাদ স্যার। আরেকটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার পোর্টফোলিওতে আমি মিরিকো শেয়ারটাও অনেকগুলো কিনেছি, অনেকগুলা ইউনিট আছে। বাট আমি ভাবছিলাম প্রাইসটা আরেকটু কমলে কিনবো, কিন্তু যদিও আমি দেখতেছি তাদের ব্যবসার গ্রোথ ভালো, প্লাস ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু কমার জন্য অপেক্ষা করতে করতে এখন তো দেখতেছি এটা শুধু বাড়তেছে। তো এই ক্ষেত্রে কি আমার কিনা ভালো হবে কিনা, নাকি আরেকটু অপেক্ষা করা? মেরিকর কিন্তু লাস্ট টাইম যে ডিভিডেন্ডটা দিছে এটা কিন্তু অ্যাবনর্মাল ডিভিডেন্ড, রেগুলার ডিভিডেন্ড না, ওইগুলা মাথায় নিবেন। যেমন লিন্ডেবিডি অনেকে 4000% ডিভিডেন্ড দেখছে, ওইটা ছিল কি একটা শেয়ার ফল করছে, একটা কোম্পানি বন্ধ করছে, বিক্রি করে দিছে, ওইটার টাকা লাভ দিছিল। কাজে ওই জায়গাগুলা যে হঠাৎ যখন অ্যাবনর্মাল কোনো ডিভিডেন্ড দেখবেন, সেটা তার রেগুলার কিনা এটা বুঝতে হবে। কারণ কি, আপনার কাছে তাদের কাছে 90% শেয়ার,
এখন ডিরেক্টররা যদি এই 90% টাকা তুলতে চান তাহলে ডিভিডেন্ড বেশি দিতে হবে। কাজেই এখানে শুধু ডিভিডেন্ড গত বছর 4000% দিছে মানে পরের বছর 8000% দিবে, এটা না। কিন্তু ওই জায়গাগুলা যখন অ্যাবনর্মাল কিছু দেখবেন যে হঠাৎ করে কি হলো, যদি তার সাপোর্টিং কিছু ডকুমেন্ট থাকে, সাপোর্টিং ইনফরমেশন থাকে, তাইলে ঠিক আছে। যদি না থাকে তাইলে আপনাকে ওই ডিভিডেন্ড দেখে কিনা বাদ দিতে হবে, হিস্ট্রি দেখে কিনতে হবে যে 10 বছরের হিস্ট্রি কি বলে। এক বছর খুব ভালো দিছে বলে আমি পরের বছর ওই যে ব্যাড বিসিতে বেশিরভাগ ধরা গেছে 200 বছর, পরের 2 বছর পরে আবার 200 বছর, আমরা ধরে নিছি পরের 2 বছর বা 3 বছর পরে আবার 200 বছর দেবে, সেটা হবে না। তার হয়তো আরো 5-7 বছর 8 বছর আর কোনো বোনাস শেয়ারই দিবে না, এরকমও হইতে পারে। থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ স্যার। নাজমুল হাসান ভাই একটা কোশ্চেন করবেন, একটু শর্ট করে করবেন প্লিজ, আর স্যার একটু ছোট অ্যান্সার দিলেই টাইমটা কভার করতে পারবো সবার কোশ্চেন নিয়ে। আচ্ছা নাজমুল হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি সাউথ কোরিয়া থেকে আপনাদের 17 ব্যাচের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, কিছু স্বনামধন্য যে মিউচুয়াল ফান্ড আছে ওদের পোর্টফোলিও স্টেটমেন্ট গুলো যদি আমরা 3 মাস পর পর যেগুলো পাই, সেগুলো থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি যে শেয়ারে ইনভেস্ট করার জন্য? মানে জিনিসটা কি মনে করেন, পোর্টফোলিওতে যদি ভালো শেয়ার থাকে কি বুঝতে পারি যে ভালো শেয়ার থাকলে আমি ওই শেয়ার এখানে কি হয় ওই শেয়ার গুলো আপনি নিজেও কিনতে পারেন। তো কিন্তু মিউচুয়াল ফান্ডের সুবিধাটা কি, তার কারেন্ট মার্কেট প্রাইস আছে এখন মনে করেন 8 টাকা, তার যদি আজকে সব শেয়ার বেচে দেয় আপনাকে 8 টাকা করে দিতে পারবে। আর তার মার্কেট প্রাইস ভ্যালু, আর যদি তার মার্কেট প্রাইস আছে 3 টাকা, তার মানে আপনি 8 টাকার জিনিস 3 টাকায় কিনতেছেন। ওই জায়গাটা হলো এখনকার প্রেক্ষাপটে মিউচুয়াল ফান্ডের ভালো দিক। কিন্তু যখন দেখবেন যে এনএবি সমানে মিউচুয়াল ফান্ড বিক্রয় করা হচ্ছে, তখন আবার এটা একটু নেগেটিভ দিক। জি, আরেকটা প্রশ্ন হলো, যমুনা ব্যাংকের বিগত 3টা অ্যানুয়াল রিপোর্ট দেখলে বোঝা যায় যে Q4 এর যে ইপিএস পাওয়া গেছে, ওইখানে প্রত্যেকটা ইপিএস গুলোই নেগেটিভ ছিল। এই নেগেটিভ লাস্ট ইপিএস গুলো নেগেটিভ হওয়ার কারণটা কি? আমি যমুনা ব্যাংক আইডিয়া দেখি নাই, এটি অ্যানালিসিস করি নাই ভাই। থ্যাংক ইউ। জি নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছেন? জি স্যার, আমি আপনার নিয়মিত ভিডিওগুলি দেখি, অনেক চমৎকার ভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমরা লাভবান, লস নাই। তো আমার 2টা কোশ্চেন। প্রথমত হলো, আপনি 2টা সেক্টরের কথা বলেছিলেন, সেটা হলো একটা কোয়ার্টার এন্ডিং হচ্ছে ডিসেম্বর আর জুন ক্লোজিং। তো যেহেতু ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স গুলি, তো আমি ব্যাংকের কথাই বলি। আমি ব্যাংকে ব্র্যাক ব্যাংক খুব আমার পছন্দের শেয়ার, ইবিএল প্লাস সিটি ব্যাংক। তো এইগুলি তো ইবিএল এর যে ব্যাপারটা, এটা গত বছর দিয়েছিল মনে হয় 35%। তো এবার অনেকগুলি ব্যাংকেরই নেগেটিভ গ্রোথ আসছে। তো এবার এখনো কিন্তু ডিভিডেন্ড গুলি দিচ্ছে না। এখন আমরা কিভাবে এটা নিশ্চিত হতে পারি যে ডিভিডেন্ড গুলি আমরা পাবো বা কি? ডিভিডেন্ড তো ব্যাংক দিবে, এখন সব বছর যে একই হারে দিবে তা না, ব্যাংকের রিকোয়ারমেন্টে ডিভিডেন্ড দেয়। কাজে যখন দেখা যায় তার ক্যাপিটাল বাড়ানোর দরকার বেশি, তখন দেখবেন যেমন রাজবাংলা 1 বছর 50% বোনাস দিছে, কারণ তখন তারা ওই রকম আর্নিংও ভালো ছিল, ক্যাপিটাল বাড়ানো, তাদের পেটা বাড়ানোর দরকার পড়ছিল। সেটা না, আমরা দেখবো ব্যবসা ঠিক আছে কিনা। ডিভিডেন্ড একটু কম বেশি হইলে অতটা লসের কিছু নাই, বাট যদি দেখি যে ব্যবসা পরপর 3 কোয়ার্টার ধরেই ব্যবসা কমে গেছে এবং রেসপেক্টিভ কোয়ার্টার, এটা আমাদের না, এটা হলো শেয়ার বিশেষজ্ঞ যারা তারা বলেন যে রেসপেক্টিভ কোয়ার্টার কম্প্যারিজনটা দেখবেন। ফার্স্ট কোয়ার্টারের সাথে ফার্স্ট কোয়ার্টার, গত বছরের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারের সাথে গত বছরের সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের সাথে থার্ড কোয়ার্টার। আবার অ্যাবনর্মাল কোন কোয়ার্টারে যদি অ্যাবনর্মাল প্রফিট আসে, এই প্রফিটটা কি নেক্সটে কন্টিনিউ করবে কিনা, নাকি এটা হঠাৎ করে আসছে কোনো একটা মনে করেন এই যে ইনডাইরেক্ট সোর্স থেকে, সেই ক্ষেত্রে আপনাকে হিসাব দিতে হবে। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম ভাই, আপনি আসছেন মনে হয়, কোশ্চেনটা করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি স্যার, আমি 12 ব্যাচের ছাত্র। আমার পোর্টফোলিওতে মোটামুটি ভালো মানের শেয়ার রাখা আছে।
তো আচ্ছা, আমি একটা একটু প্রশ্ন, আপনাদের যে কোর্স করছেন কেমন লাগতেছে? আমরা কি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি, বা এটাতে কি নলেজ বাড়ছে? জি ইনশাল্লাহ অনেক ভালো কিছু আমি শিখছি এবং আমার পোর্টফোলিও থেকে মোটামুটি আমি ভালোই করি তো, এবং ভালো ভালো শেয়ারও রাখছি আমার পোর্টফোলিওতে। আলহামদুলিল্লাহ চমৎকার। আমি দক্ষিণ কোরিয়াতে আছি এবং আলহামদুলিল্লাহ সব মিল্লা ভালোভাবেই করতেছি। তো আমি একটু বার্জিয়ার পেন্টের আমার কিছু শেয়ার আছে, এই শেয়ারটা সম্পর্কে আমি একটু ধারণা চাচ্ছিলাম কি আসলে দামি শেয়ার, তো আমি কি ব্যবসা করতেছে কাজে ভালো, ঠিক আছে। আহ, মানে বার্জার প্রিন্ট আমি মোটামুটি ওদের পুরো ডিটেলসটা আমি দেখছি এবং আমার কাছে ভালো মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি কি মোটামুটি 20% মতো আমার পোর্টফোলিওতে রাখতে পারে? এখানে ওয়ারেন বাফেট একটা সলিউশন দিয়েছেন যে যদি তোমার কাছে একটা কোম্পানি কিনে পুরা টাকা থাকতো, তুমি যে কোম্পানিটা কিনতে ওই কোম্পানিরই একটা শেয়ার কিনে। মনে করেন এখন যদি আপনার কাছে 5,000 কোটি টাকা থাকতো, আর আপনি যদি প্রথম যে কোম্পানি চয়েস করতেন সেই কোম্পানির শেয়ার কিনবেন, সোজা হিসাব। সহজ, শেয়ার অত জটিল না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। স্যার আমি জাস্ট শর্টে 3টা কোশ্চেন করবো স্যার। একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি আল আরফা ব্যাংকটা কিনছিলাম স্যার হচ্ছে 16 টাকা 60 পয়সা দিয়ে, কারণ আমি দেখছিলাম যে গত বছর এই টার্মে আর কি এপ্রিল মেতে শেয়ারের দামটা 22 টাকা 23 টাকা উঠে গেছিল আর কি। একটু তো খারাপ আমি হয়ে আসলে গেছে আলাদার ব্যবসা। জি স্যার, আমি পরে কেনার পরে দেখতে পারছি যে এনপিএল হচ্ছে 15%, সো কিনে লস করে ফেলছি আর কি। তো স্যার আরেকটা স্যার কিনছিলাম এডিএনটেলটা কিনছিলাম স্যার 62-63 টাকা, যেহেতু এটা 80-90 টাকা ছিল, 100 টাকাও ছিল, যদিও অল্প অল্প পরিমাণে কিনছি। ওই ডাটাটা পারতপক্ষে অ্যাভয়েড করবেন। যেটা হলো গ্যামলিং এর ডাটাগুলো কি হয়, গ্যামলার গ্রুপ ঢোকে, মনে করেন আজকে জিকিউ যদি 500 টাকায় বিক্রি হয়, আমাকে যদি জিপিইউ কে 100 টাকা দেয়, জিকিউ বলবেন আমি কিনবো না। কেন কিনবো না? কারণ ওই কোম্পানির তো ব্যবসা বন্ধ অনেক বছর ধরে, আর্নিং মাইনাস। যেমন জিল বাংলা একটা শেয়ার মানুষ কেন কিনে আমি জানি না, তার আর্নিং হলো 80 টাকা মাইনাস, এক বছরে লস করছে 10 টাকার বিপরীতে 80 টাকা, তার এনইবি হলো 1100 টাকা মাইনাস, মানে 10 টাকার বিপরীতে তার লোন আছে 1100 টাকা। সেই সব শেয়ার কিনে যদি আমরা বড়লোক হওয়ার ধান্দা করি, এটা কিন্তু ধরা খাইলে আমারই লস, আমার অন্য কারো লস হবে না। আর আইটি ফার্ম গুলো আমি বলি আমি একটু অ্যাভয়েড করি পার্সোনালি, কারণ কি আইটি ফার্মের যে অ্যাসেট ভ্যালু আছে বা ব্যবসাটা আছে খুব ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? আজকে যে সফটওয়্যার চলে কালকে না চলতে পারে, কিন্তু আজকে স্কয়ার ফার্মে যে মেশিন দিয়ে ঔষধ বানায় এটা আরো 20 বছর বানাতে পারবে ইজিলি। এটা আমার না, ওয়ারেন বাফেট এই গাইডলাইনটা দিচ্ছেন যে হাইলি টেকনোলজিক্যাল ব্যবসার ঝুঁকিটা বেশি, কারণ যে কোনো সময় তাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় টেকনোলজি আপগ্রেড করতে গিয়ে। আবার যেমন মনে করেন এখন একটা সফটওয়্যার ভ্যালু আছে 300 কোটি টাকা, কথার কথা বিকাশের, এই সফটওয়্যারটা যদি আজকে অবসলিট হয় তাহলে এটার ভ্যালু 3 টাকাও নাই। নোটেড স্যার, ক্লিয়ার স্যার। তাহলে স্যার আল আরাফা ব্যাংকটা কি স্যার রেখে দিব নেক্সট ইয়ারের জন্য, নাকি স্যার মানে কোনো কাইন্ডলি কোনো অ্যাডভাইস বা? দেখতে পারেন। আরেকটা জিনিস হলো কি, বাজার খারাপ হলে তো ভালো শেয়ারের দামও পড়ে, কাজে আল আরাফা বেচে যদি দেখেন যে অল্টারনেটিভ আরেকটা ব্যাংক আছে যেটা তার চেয়ে বেটার মেরিট আছে কিন্তু দাম কম আছে, সেটা দেখতে পারেন, আপনি অল্টারনেট করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। লাস্ট কোশ্চেনটা স্যার, ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা বা ব্র্যাক ব্যাংক, এই সমস্ত শেয়ারের আমি যদি আমার পোর্টফোলিও রেশিও কি মোর দেন 50% রাখতে পারি, 70 বা 60, যেহেতু শেয়ার গুলো ভালো বা লং টার্ম? কোনো সমস্যা নেই, বাট যেটা হলো বেসিক্যালি মানে একদম ফান্ডামেন্টাল গ্রামার যদি বলেন, আমি বলবো একটা শেয়ারে আপনার পোর্টফোলিও 10%, খুবই বেশি কনফিডেন্ট হলে 20%, এর বেশি না রাখাই ভালো। আসসালামু আলাইকুম, ইদু স্যার, মিমনার মুসলিম, শোনা যাচ্ছে আমার কথা স্যার? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। আমি স্যার 21 ব্যাচের স্টুডেন্ট, মানে রানিং যে ব্যাচটা চলতেছে, আমাদের 6টা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাসই করছি, সবগুলোই ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারতেছি, বোঝা যাচ্ছে যে ইমপ্রুভ হচ্ছে। স্যার আমি যদিও জানুয়ারি মাস থেকে শুরু করছি একেবারে নতুন শেয়ার মার্কেটে, স্যার পোর্টফোলিও সাজানোর ব্যাপারে আমরা আসলে সেক্টরে যদি চিন্তা ভাবনা করতে চাই, তা প্রতি সেক্টরে কি স্যার একাধিক বা একটা বা কয়টা শেয়ার রাখা উত্তম? ব্যাকআপ হিসেবে কি কোনো কিছু রাখবো এরকম? ওই তো ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা।
তিনটা থাকলে স্ট্যান্ডার্ড। মানে সাপোজ যদি ফার্মেসি আমি সিলেক্ট করি, তাহলে ফার্মেসির টপারে ধরেন আমি স্কোয়ারকে ধরলাম, সেকেন্ড রেনেটা বা বিএক্স ফার্মা, থার্ড অন্য একটা এরকম, এইভাবে করবো নাকি জাস্ট একটা দুইটা থাকলে হবে? এইভাবে ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। এটাই আমি মানে ডাইভার্সিফাইড পোর্টফোলিও বলতে স্যার আসলে কি বোঝা যায়? ওই যে 3 থেকে 4টা সেক্টরের 8 থেকে 15টা শেয়ার, বা যে সেক্টরের প্রতি আপনার আস্থা বেশি এটা একটু বেশি শেয়ার, যে সেক্টরের প্রতি আস্থা কম এটা একটু কম শেয়ার। মানে একাধিক সেক্টরে আর কি। ডিভিডেন্ড হিসাবে যেটা থেকে কম্পারেটিভলি, যেমন একটা জিনিস আমি বলি, যেমন পূবালী ব্যাংক, হ্যাঁ 20-25% ডিভিডেন্ড দিল, এরকমই দিবে হয়তো। তা আপনি যদি এখন একটা 5,000 টাকা দামের শেয়ার কিনেন, তাইলে একটা পূবালী ব্যাংক কয়টা পাবেন? এখানে যদি 20% দেয় তাহলে কত গুণ হয়? ওই কম্পারেটিভ স্টাডিটা আপনি নিজেই করতে পারবেন। ওইটা যদি দেখেন যে না, দামি শেয়ারের চেয়ে কম দামি শেয়ারে বেশি রিটার্ন হয় ইয়ারলি, তাহলে ওইটাতে থাকতে পারে। ঠিক আছে, এটা ক্লিয়ার স্যার। আর সেকেন্ড কোশ্চেন স্যার, ক্রাইসিস পোর্টফোলিও রিশাফল যদি প্ল্যান করতে চাই, কেউ হয়তো না বুঝে মনে করেন যে কিছু বাজার শেয়ার কিনে ফেলছে, আর এগুলোর ওয়েট করাটা আসলে কতটুকু ওয়েট করতে হবে, বা এটা রিশাফল প্ল্যানটা কিভাবে করা যায়? হ্যাঁ, ওয়েট করা যায় যদি দেখেন মার্কেট, ওভারঅল মার্কেট ঘুরবে। আর যদি দেখেন ওভারঅল মার্কেট পড়বে আরো, তাইলে ক্রাইসিস শেয়ারে বাজে শেয়ার ছেড়ে দেওয়াই ভালো। জি নমস্কার স্যার, আমি আপনি 17তম ব্যাচের ছাত্র ছিলাম। আপনাকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগতেছে। প্রশ্ন নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমার প্রশ্নটা ছিল, ডিসেম্বর ক্লোজিং যেই শেয়ারগুলা, এগুলা ধরেন আমি অনেক নির্বাচনের পরে মনে করছিলাম যে মার্কেট ভালো হবে, বিদায় ওই সময় আমি এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এরপরে তো যুদ্ধের পরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার কারণে এটা এখন একটু নেগেটিভই আছে। আমার প্রশ্নটা ছিল, ধরেন যারা ডিভিডেন্ড উপার্জন করার যাদের ইচ্ছা, তারা রেখে দিতে পারে, কিন্তু ধরেন আমার মতো যারা ধরেন আমি ডিভিডেন্ড নিতে চাই না, আমি কিছুটা ক্যাপিটাল গেইন নিয়ে আমি এক্সিট হতে চাই, সেই ক্ষেত্রে আমার কখন, মানে আমি এটা আসলে ঠিক বুঝতেছি না যে মানে কখন আমাকে এক্সিটটা নিলে ভালো হবে। কারণ আমার পোর্টফোলিওতে আমার ধরেন তেমন একটা ইয়া নাই, আমি অধিকাংশই ধরেন ব্যাংকিং সেক্টরে কিনে ব্লক হয়ে গেছি। তো আমার টার্গেট হলো যে নেক্সট আমি যত তাড়াতাড়ি আবার জুন ইন্ডিং যে শেয়ার গুলো আছে এগুলাতে যেন আমি একটু ডাইভার্ট করতে পারি কিছু, এই জন্য আমার একটু ক্যাশ ফ্রি করা দরকার। সেই ক্ষেত্রে আমি তখন আমার এই যে যেগুলো আমি ব্যাংকিং সেক্টরে যে শেয়ার গুলো নিছি, এগুলো ভালোই শেয়ার, খারাপ না, কিন্তু আমি তারপরে একটু কিছুটা মানে ক্যাশ ফ্রি করার জন্য ক্যাশ করার পক্ষে না, বাট তারপরে যদি করতে চান আপনি একটু 50% রেখে দেন, 50% সেল দেন। এটা ঠিক আছে, কিন্তু আমি সময়টা, আমাকে যদি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা সময় দিতেন যে ডিসেম্বর ইয়েগুলা, মানে ডিসেম্বর কারেকশন তো অলরেডি কিছু হয়ে গেছে, বাকি কারেকশন গুলা হবে বোনাস আসার পরে। অনেকে মনে করেন একটা ব্যাংক যদি দেয় যে 20% ক্যাশ, মানুষ আশা করে কিছু বোনাস দিবে, দিল না, তাইলে দাম পড়লো, ওইটার ইফেক্ট আবার পরবর্তী শেয়ারটার উপর পড়ে। কাজেই রিস্কে না গেলে আমি মনে করি বোনাসের আগে আগেই সেল করে বেরোয় দেওয়া যেতে পারে, আর দিয়ে ওই জুন এন্ডিং শেয়ারে যেতে পারে। সেক্ষেত্রে কি স্যার সময়টা আমি অ্যাপ্রক্সিমেটলি শুনছি আর কি, যে এটা কি এপ্রিলের শেষের দিকে এটা কি? অনেক প্রফিট টেক করে ফেলছি ব্যাংকিং সেক্টরের, এখন যেগুলা রাখছি সেগুলো হলো ইনভেস্টমেন্টের শেয়ার গুলা, কারণ দাম অনেক বাড়লো না, মনে করেন একবার তো স্যার বাড়ছে, এখন এটা কি পুনরায় কি আবার হালকা ফুল ব্যাক হওয়ার সম্ভাবনা আছে আগামী ধরেন এই 15-20 দিন? হলে হবে, বাট যেটা নর্মাল একটা যে রানটা হওয়ার কথা এটা হয়ে গেছে। স্যার নমস্কার, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। জি স্যার, স্যার প্রশ্নটা হচ্ছে যে এখন তো মার্কেট ডাউন সিচুয়েশনে চলতেছে, তো আমরা যারা লং টাইমে ইনভেস্টর বা নো ট্রেডার আর কি স্যার, এখানে যখন আমরা বাই করার ক্ষেত্রে স্যার আমরা কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারি? এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এটা।
আর বাই করার ক্ষেত্রে আপনি পার্টনারশিপ কিনতেছেন, আপনার গুডউইল, কোম্পানির গুডউইল থাকতে হবে, ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজমেন্টের স্বচ্ছতা থাকতে হবে। 2 নাম্বার হলো তার আর্নিং ভালো হতে হবে। 3 নাম্বার হলো একদম রিস্কি সেক্টর না হইলে ভালো, যে একদম হাইলি টেকনোলজিক্যাল সেক্টর হইলে জিনিসটা কি থাকে, রিস্ক বেশি থাকে। যেমন আপনি দেখেন টেকনোলজিক্যালি কোডাক ফিল্ম এক সময় ছিল, নোকিয়া এক সময় খুব ভালো ছিল, আজকে নোকিয়া সেটের কোনো পাত্তাই নেই। তো টেকনোলজিক্যাল, বাট আবার কোকা কোলা দেখেন 150 বছর আগে থেকে চলতেছে, এখনো এক পানি বেচে চলতেছে। তো ওই বেসিক ফিল্ডে যারা কাজ করে, এটা বাফেটেরই পরামর্শ যে উনি ওই যে রিগলিস চুইং গামের শেয়ার কিনছিলেন, যে এটা মুখে মুখে মানুষ চাবায় আর এটার কথা মনে করে, কাজে আমি এটা কিনছিলাম। তো এই জিনিসগুলো বেসিক, বেশি দূরদর্শিতা থাকা ভালো, বাট বেশি স্মার্টনেস আবার অনেক সময় ক্ষতি করে। সাধারণভাবে চিন্তা করে শেয়ার কেনাই ভালো ইনভেস্টমেন্টের জন্য। আরেকটা হলো গ্রোথ কোম্পানি কিনতে হবে, গ্রোথ শেয়ার, যাদের আর্নিং গ্রোথ হচ্ছে, এক জায়গায় পড়ে আছে 20 বছর ধরে, ওই শেয়ার গুলো আবার খুব ভালো হয় না। আরেকটা কথা বলি, প্রমিজিং নিউ কোম্পানি ভালো হইতে পারে। নতুন ব্যাংকের মধ্যে যদি কোনোটা ভালো করতে থাকে, বেশিরভাগ নতুন ব্যাংকগুলো খারাপ করছে, তারপর কোনোটা যদি ভালো করে, তারপর এটা কম আছে যেহেতু তারপর এটা বাড়াতে হবে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। নতুন কোম্পানিগুলা ভালো কোম্পানি যদি হয় তাইলে গ্রোথ বেশি হয়। স্যার, আমাদের কাছে একটা কোশ্চেন আসছিল যে ভিউ অ্যাকাউন্ট খোলার সময় বাই অ্যান্ড সেল অর্ডারে 5টা পেজে সাক্ষ্য নিয়ে রাখাটা কতটুকু যুক্তিযুক্ত? এটার কোশ্চেনটা লাস্ট দিবেন প্লিজ। এইটা জিনিসটা হয় কি, আপনার তো স্বাক্ষর তো দেওয়ারই দরকার নেই এখন, নেওয়ারও দরকার নেই, কিন্তু এটা ওই যে আইনগত কারণে রাখতে হয়। তো আইনগত কারণে যেহেতু রাখতে হয়, আমরা তো অনলাইনে স্বাক্ষর নিতে পারবো না, এই জন্য কিছু স্বাক্ষর নেওয়া হয়, বাট এটা আইনগতভাবে অবৈধ। আবার আইনগত কারণে এটা নিতে হয় কারণ এখন অনলাইনে মেসেজ যাচ্ছে, অনলাইনে সবই যাচ্ছে, এখন তার ওই স্বাক্ষর গুলা মেসেজ যাচ্ছে, যাচ্ছে, কাজেই স্বাক্ষর গুলার, এবং আগে যেমন মনে করেন টাকা চেক ইস্যু হইতো, এখন তো চেক ইস্যুর ব্যাপারটাও নাই। কাজে স্বচ্ছতা এখন মোটামুটি বলা যায় 99% যদি ক্লায়েন্ট সচেতন হয়। কাজেই স্বাক্ষরটা রাখা লাগে, ওই যে আমাদের ডকুমেন্টস প্লেস করা লাগে বলে, বাট না রাখলেও কোনো সমস্যা নাই। স্যার একটু ইন্টারাপ্ট করি, আমি এক্সট্রিমলি সরি, একটা কথা বলতে বলেন স্যার। স্যার যেহেতু বললেন স্যার নেক্সট স্যাটারডেতে আপনি আসবেন মতিঝিলের পাশেই আমার বাসা, যদি স্যার একটু সময় পেতাম স্যার আপনার সাথে একটু দেখা করার। হ্যাঁ, আমি ওই যে আমার অবশ্যই আমি ভাই একদম সাধারণ মানুষ, এরকম কোনো ইম্পর্টেন্ট মানুষ না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি আমার চাওয়ালার সাথে থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ স্যার। জি আদব স্যার, আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল প্লিজ। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমি একটা চৌধুরী বংশের একটা এলিপ শেয়ার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যে রেকিট সম্পর্কে, ঠিক আছে? সেল দেখাচ্ছে অনেক হাই, ঠিক আছে, কিন্তু সে প্রফিট কম দেখাচ্ছে, আবার তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ দেখাচ্ছে, তার মানে কি সে চুরি করতেছে বা বাটপারি এরকম কিছু? ক্যাশ ফ্লোটা আমি বলি, ক্যাশ ফ্লোটা নেগেটিভ, এটা মানে তার ফাইন্যান্সিয়াল না দেখলে বলা যাবে না। অনেক সময় ক্যাশ ফ্লো নেগেটিভ হয় ইনভেস্টমেন্টে গেলে। মনে করেন আপনার ক্যাশ আসছে, প্রফিট হয়েছে ভালো, ক্যাশ আসছে 5 লাখ, কিন্তু আপনি একটা মেশিন কিনে ফেলছেন 10 লাখ টাকা। জি, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করতে পারে, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখলে বোঝা যাবে কোন দিকে তার ক্যাশ ফ্লো গেছে আর কি। আবার কোনো পার্টি পেমেন্ট ছিল তার বড়, সেইটার কারণে ক্যাশ ফ্লো বেশি হইতে পারে। যেমন 12 মাসে একটা ইয়ে হয়, কথার কথা পেমেন্ট দিতে হয় বছরে একবার, ওইটা যদি পড়ে যায় ওই মাসে, তাইলে ক্যাশ ফ্লো মাইনাস হয়ে যায় হঠাৎ। এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে, ক্যাশ কোথায় গেছে এটা দেখলে বুঝতে হবে। আমি দেখি নাই এর মধ্যে। ঠিক আছে। আরেকটা জিনিস আছে, যেমন মনে করেন সেল হয়েছে ক্রেডিটে, ক্যাশটা আসে নাই, রিসিভেবল আকারে রয়ে গেছে, সেই ক্ষেত্রে ক্যাশ ফ্লো মাইনাস হয়। রেকিট সম্পর্কে আপনার ধারণা কি স্যার? এটা সম্পর্কে মাইনাস এটা ভালো যুক্তি থাকতে হবে। কিন্তু রেকিট সম্পর্কে আপনার ওভারঅল ধারণা কি স্যার?
রেকিট ভালো করতেছে, রেকিটের শেয়ার কম তো পেড আপ ক্যাপিটাল কম, ভালো করতেছে, বাট এখন ডিভিডেন্ড ওরিয়েন্টেড একটা ব্যাপার আছে আর ক্যাপিটাল গেইনের জন্য একটা হিসাব আছে, আপনি কোনটার জন্য নিচ্ছেন সেটা একটা ব্যাপার, সেটা হলো মেইন কথা। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, দুঃখিত স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। লোক সামলাতে পারছি না, সেটা হচ্ছে স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার অন্যান্য যে গ্রুপেই দেখি সবখানেই দেখি যে মানে যে সব ধরনের যেগুলো স্যার ওই যে দ্রুত বেড়ে যাবে, দ্রুত কমে যায়, এই ধরনের শেয়ার নিয়ে আলোচনা। তবে আজকে আপনার এখানে দেখলাম যে স্যার সবাই নতুন যারা তারাও স্যার সবাই ভালো ভালো শেয়ার নিয়ে আলোচনা করছে স্যার, এটা দেখে খুব ভালো লাগলো স্যার। এই জিনিসটা শিখতে মোটামুটি আমার 5-6 বছর লেগে গেছে স্যার। তো এইটা মনে করি স্যার আপনাদের অবদান, এবং স্যার আপনারা এই যে মাঝে মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন স্যার, এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আর লাস্ট একটা কোশ্চেন ছিল তো, সেটা হচ্ছে এই যে মানে আমি এই সবার প্রথম যেহেতু যখন শেয়ার বাজারে আসি তখন এটাই শুনছি যে ভালো কোম্পানি কিনে রাখলে আর কোনো সমস্যা নাই। তো সেই সময় ওয়ালটন আমি কিনেছিলাম স্যার, 700 টাকা করে কিনেছিলাম, ওটা 1400 টাকাও গিয়েছিল, তখনও বিক্রি করি নাই। তো ওইটা এখন 390 টাকা। এখন আবার স্যার এটা হাইটেক ইন্ডাস্ট্রি এবং স্যার ওদের যে ইলেকট্রিক্যাল সাইড যেটা স্যার, এই দুটো মার্চ করার একটা চিন্তা ভাবনা করছে এবং ডিএসসি এর অনুমোদনও পেয়ে গেছে স্যার। এখন হয়তো আদালতের অনুমোদন পেলে মার্চ হয়ে যাবে। এইটার ক্ষেত্রে স্যার ওদের বিজনেস কি গ্রোথ হইতে পারে বা স্যার এটার? ওয়ালটনের একদম ঠিক একটা প্রশ্ন। ওয়ালটনের যেটা হয়েছে কি জানেন, প্রথম দিকে হাই প্রাইস হয়েছিল কেন, কারণ তার 1% এর বিলো 1% শেয়ার ছিল পাবলিক হোল্ডিং। তারপর হঠাৎ করে এখানে ঝুঁকিটা ছিল ওয়ালটনের ব্যবসা না, ঝুঁকিটা ছিল ওয়ালটনের ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা আমরা কিন্তু দীর্ঘ ট্র্যাক রেকর্ড পাই না কেমন। কাজে ওয়ালটনের ম্যানেজমেন্টে কিছু ইয়ে হয়েছে, তাদের হঠাৎ করে শেয়ার ছেড়ে দিচ্ছে বড় লটে, দিয়ে একটা ঝামেলা হয়েছে। আরেকটা হলো ওভারঅল তো ইকোনমিক অবস্থা খারাপ যাচ্ছে, এই জন্য পড়ছে শেয়ার। কাজে এটা একটা কারণে না, ব্যবসা ভালো করতেছে এটা নিশ্চিত। স্যার এখন যে মার্চ করে ফেলতেছে স্যার ওরা, এখন এই হাইটেক আর ওদের ইলেকট্রিক্যাল সাইডটা স্যার, এইটার আফটার ইফেক্ট কি মার্চ হতে করা পারে? কিন্তু সব জায়গায় যে খারাপ তা না, কিন্তু মার্চ করা অনেক কারণে হয়। আমি একটু সোজা বলি, যেমন মনে করেন আপনার সেম ক্যাটাগরির দুইটা কোম্পানি, যে ইলেকট্রনিকের দুইটা, মনে করেন ওয়ালটন আর সিঙ্গার, পাশাপাশি দুইটা শোরুম আছে, তাইলে দুইটা শোরুমের দুইজন ম্যানেজার আছে, দুইটা শোরুমের ঘর ভাড়া আছে। এখন যদি বলে ভাই তোমারও এত জায়গা লাগে না, আমারও এত জায়গা লাগে না, চলো আমরা শোরুমটারে দুইটা ভাগ করে একজন ম্যানেজার দিয়ে পড়াটা চালাই, সেক্ষেত্রে কিন্তু মার্জিন খারাপ। যেমন বড় বড় ব্যাংক এমএক্স সিটি, এরা কিন্তু অনেকে মনে করেন গ্লোবাল ইয়ে মার্চ করছে, যেমন কেউ এরিয়া ছেড়ে দিছে যে তুমি এশিয়াতে ব্যাংকিং করো, আমি অমুক জায়গায় ব্যাংকিং করব। এগুলো আবার খারাপ না, ভালো। কিন্তু যদি পজিটিভলি মার্জ হয় ভালো, মানে ম্যাক্সিমাইজেশন অফ রিসোর্সেস হয় আর কি, ম্যাক্সিমাইজেশন বা অপটিমাম রিসোর্স ম্যানেজ করা যায়। আমাদের টাইম দেওয়ার জন্য মতো গুড নাইট বলতে হয়। আমি একটু এই যে ইয়ে ভাই ফয়সাল ভাই হাত তুলছেন, একটু দিয়ে দেন লাস্ট চান্স ওনাকে, লাস্ট ম্যান আপনি, ফয়সাল ভাইকে একটু দিয়ে দেন। জি ফয়সাল ভাই আনমিউট করে বলুন। আপনি থ্যাংক ইউ সো মাচ আমাকে বলতে দেওয়ার জন্য। আমার একটা কোয়েশ্চন হচ্ছে, আমার কিছু 50% এর মতো আমার পোর্টফোলিওতে শেয়ার আছে, এটা হচ্ছে আপনার একমি ল্যাব। এখন আমি একমি ল্যাবে বেশ বড়সড় একটা লসে আছি। তো আমি প্ল্যান করছিলাম আজকে যে আমি অনেকগুলা শেয়ার আমার কেনার মতো সুবিধাতে চলে আসছে, যেমন স্কয়ার বলতে পারেন, বিবিএস কেবলস বলতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে একমি ল্যাবটা সেল দিয়ে আমি কি লসে সেল দিয়ে আমি কি বটন যেহেতু নিচে পাচ্ছি এগুলা, ওখানে কি আমি এন্ট্রি দিতে পারি কিনা, এটা একটা কোয়েশ্চন। আরেকটা কোয়েশ্চন হচ্ছে, যুদ্ধের সময় বিনিয়োগের ব্যাপারে যে পরামর্শের বিষয়ে হোয়াটসঅ্যাপে আমরা যে মেসেজটা পেয়েছিলাম সেই সম্বন্ধে যদি কিছু বলতেন স্যার। যুদ্ধটা যদি লিঙ্গার করে হয়তো প্যানিকটা লিঙ্গার করবে, বাট ওভারঅল ব্যবসার তেমন একটা মনে করেন লং টার্ম চিন্তা করলে, কারণ যুদ্ধ বন্ধ হতে হবে, আর নাইলে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, সেটা তো একদম শেষ, তখন শেয়ারও দরকার নেই, এফডিআরও থাকবে না, কিছুই থাকবে না। তো যুদ্ধ নিয়ে আমি অতটা প্যানিক না, তবে হ্যাঁ কিছু পোর্টফোলিও ফ্রি করে রাখা যেতে পারে যদি কম দামে পরে কেনার সুযোগ থাকে। আর একমিটা আমি কিন্তু একমি নিয়ে পজিটিভ আছি, যে একমিটার সামনে তো জুন এন্ডিং শেয়ার, তো এটা সামনে বাড়ার সম্ভাবনা আছে। তারপর ওই ডিসিশনটা আপনি পার্সোনালি নিতে হবে আপনাকে, যে কতটুকু লস নিয়ে আপনি বন্ধ করবেন আর কি। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। আর আমি সবার কাছে একটু সরি, আপনি কথা বলেন আর হ্যাঁ, থ্যাংক ইউ। জি
থ্যাংক ইউ। আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আর আমরা এখন থেকে প্রতি শনিবারে একটা এরকম সেমিনার করতে চাচ্ছি, যেখানে আপনাদের প্রশ্ন উত্তরের যে সেশনগুলো আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। ঠিক আছে? আর আমি আবারও সরি সবাইকে, সবার কাছে আর কি, কারণ আমরা মানে অনেক তো আমাদের দেখেন এখানে 150 জন পার্টিসিপেন্ট অলরেডি কানেক্ট হয়েছিল, এর মধ্যে আরো অনেক আছে যারা কানেক্ট হতেই পারে না, কারণ আমাদের লিমিটে 150 জন, 150 জনের বেশি লিমিট নেই। তো এই ক্ষেত্রে আমরা প্রতি শনিবার এরকম সেশন করব, আপনারা জয়েন করবেন প্লিজ। তো থ্যাংক ইউ সবাইকে আবারও, আল্লাহ হাফেজ। সরি আকাশ ভাই, আপনি লাস্টে যে একটা মোবাইল নাম্বার দিয়েছেন 1114, এটা কি স্যারের নাম্বার? না, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করে জাস্ট স্যারের সাথে কানেক্ট হওয়ার জন্য বলবেন, বা আমাদের টিমে যারা আছে তাদের সাথে কথা বললেই আপনাকে কানেক্ট করাই দেওয়া হবে। এটা কি আপনি রিসিভ করেন নাকি? না, এখানে আমি সহ আরো আমাদের 4 জন টিম মেম্বার রিসিভ করি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ আজকে।